স্টুডেন্ট, কিছুদিন আগেই নেটের রেজাল্ট বের হয়েছে। আমরা জানি যারা পাশ করেছে তাদের অনেক অনেক অভিনন্দন, আর যারা পাশ করতে পারেনি হতাশ হওয়ার কিছু নেই বা মন খারাপের কিছু নেই। আমার মনে হয় তারা যেভাবে পড়াশোনা করেছে আরও পড়াশোনা করতে হবে, আরও সময় দিতে হবে নিজেকে, অন্য কোথাও সময়টা না দিয়ে নিজেকে আরও আরও সময় দিতে হবে, নিজেকে বোঝাতে হবে, চারিদিকে নিজেকে দেখতে হবে যে আমি সব কিছুর মধ্যে আমি আমি আমি। এই আমিটা যখন সব কিছুর মধ্যে তারা দেখতে পাবে, যারা আজকে অকৃতকার্য হয়েছে কালকের পরীক্ষায় তারাই কৃতকার্য হবে এবং দেখা যাবে নেট জেআরএফ নিয়ে তারা বেরিয়ে যাচ্ছে। তো আমরা সবসময় আমাদের বৈঠকি সবসময় তাদের পাশে আছে। যদি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায়, আমাদের এখানে ভর্তি হতে চায়, অবশ্যই তারা যোগাযোগ করতে পারে। যোগাযোগের হেল্প নাম্বার এখানে দেওয়া আছে, এই যে দুটো নাম্বার এখানে দেয়া আছে, তারা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করতে পারে আমাদের সাথে। 9477486355, আরেকটি নাম্বার আছে 7003792243। তো তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, বৈঠকি তাদের সব সময় পাশে আছে, থাকবে। দেখো স্টুডেন্টস, আজকে আমাদের আলোচনার বিষয় সমাস। আগের দিন আমরা শিখিয়েছিলাম কারক। আমরা ছোট থেকে যা শিখে এসেছি, থেকে, হইতে, কোথায়, এই সমস্ত বোঝালে কোথাও অপাদান কোথাও অধিকরণ, আমরা আগের ক্লাসে দেখেছি কিভাবে হইতে, থেকে, অপাদান আমরা করেছি, অপাদান বা কোথায় বোঝালে অধিকরণ, কিংবা 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 মাথায় রাখতে হবে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা দেখেছি কর্মকারক। কিন্তু আগের দিন আমরা এই ব্যাপারটা দেখেছি হইতে, থেকে বা কোথায় বোঝালে সবসময় অপাদান অধিকরণ হবে না, বা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক সবসময় হবে না। আবার দ্বারা দিয়া বোঝালে যে সবসময় করণকারক হবে, এটাও নয়। আমরা অঙ্কে শিখেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা এ প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার বা এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই সমস্ত সূত্র ধরে আমরা অঙ্ক করে এসেছি 7, 8, 9, 10-এ। কিন্তু এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই সমস্ত কিছুকে বাদ দিয়েও আমি যদি পজিটিভ আর নেগেটিভ এই দুটোকেও ধরি, তাহলে কিন্তু আমরা দেখেছি কত সহজে সেখানে অপাদান অধিকরণ এইগুলো চিহ্নিত করে ফেলা সম্ভব। আমাদের একটি স্টুডেন্ট প্রশ্ন ছিল, কি প্রশ্নটা করছিলে তুমি? আমাদের স্টুডেন্ট একটি প্রশ্ন করেছে যে ট্রেনটি হাওড়া থেকে ছাড়লো। ভালো করে বোঝার চেষ্টা করো, ট্রেনটা কোথা থেকে ছাড়লো? ট্রেনটা হাওড়া ছাড়লো। আমরা বলেছিলাম কোনো স্থানের সঙ্গে যদি কর্তা বা কর্ম নেগেটিভ অবস্থায় থাকে, অর্থাৎ ঋণাত্মক অবস্থায় থাকে, ঋণাত্মক, তাহলে সেক্ষেত্রে কি হবে? ঋণাত্মক অবস্থায় থাকলে কি হবে? ঋণাত্মক অবস্থায় থাকলে সেটা হচ্ছে অপাদান কারক। আর যদি কোনো স্থানের সঙ্গে কর্তা বা কর্ম পজিটিভ অবস্থায় থাকে, ধনাত্মক অবস্থায় থাকে, তাহলে সেটা কি কারক? অবভিয়াসলি সেটা অধিকরণ কারক। আমরা যে প্রশ্নটা পেলাম যে ট্রেনটা হাওড়া ছাড়লো, ভালো একটা প্রশ্ন করেছে। ট্রেনটা হাওড়া ছাড়লো, ট্রেনটা হাওড়া ছাড়লো, হাওড়ার তলায় দাগ দেওয়া আছে, তাহলে এটা কি কারক হবে? আমরা বলেছিলাম যে বিচ্যুত কোনো আধার কোনো স্থান থেকে যদি বিচ্যুত হয়ে যায়, বিচ্যুত মানে সেই ঘুরে ফিরে কি সম্পর্ক আসছে? ঋণাত্মক, নেগেটিভ। তাহলে কোনো স্থানের সঙ্গে কর্তা বা কর্ম যদি ঋণাত্মক অবস্থায় থাকে, নেগেটিভ অবস্থায় থাকে, তাহলে কি কারক? সেটা সব সময় মনে রাখবো, অপাদান কারক।
অর্থাৎ এখানেও মনে রাখতে হবে এই যে ট্রেনটা হাওড়া ছাড়লো, ট্রেনটা যখন হাওড়া স্টেশন ছেড়ে গেল তখন সে নিশ্চয়ই হাওড়াতে দাঁড়িয়ে থাকবে না, পরের স্টেশন যেটা আছে লিলুয়াতে গিয়ে সে পৌঁছে যাবে, তাই তো? অর্থাৎ তাহলে হাওড়া স্টেশনের সঙ্গে ট্রেনের সম্পর্কটা কি হয়ে যাচ্ছে? ঋণাত্মক হয়ে যাচ্ছে, নেগেটিভ অবস্থায় চলে আসছে, যে কারণে এটা হয়ে গেল অপাদান কারক। কিন্তু আমি আরেকটা পয়েন্ট বলেছিলাম, এটাও মাথায় রাখতে হবে, যে আমরা যদি কোনো জায়গা থেকে দূরত্ব পরিমাপ করি, যেখান থেকে আমরা দূরত্বটা শুরু করব সেটা কি কারক? অপাদান কারক। আর যেখানে গিয়ে দূরত্বটা শেষ করব সেটা কি কারক? সেটা অধিকরণ কারক। তাহলে আমি যদি বলি, এটা আমি এরকম ভাবে, ট্রেনটা হাওড়া ছাড়লো, আমি এটা বুঝলাম, কিন্তু আমি যদি বলি হাওড়া থেকে দিনাজপুর অনেক দূরত্ব বা অনেক দূর, আমি এইটুকু বললাম, হাওড়া থেকে দিনাজপুর অনেক দূর, তাহলে আমি কোথা থেকে পরিমাপ করব দূরত্বটা? হাওড়া থেকে। তাহলে যেখান থেকে দূরত্বটা আমি বলছি সেখানটা কি কারক? অপাদান কারক। আর যেখানে গিয়ে শেষ করছি দিনাজপুর, সেটা কি কারক? সেটা অধিকরণ কারক। কিন্তু আমি যদি আবার এটা ঘুরিয়ে দিই যে দিনাজপুর থেকে হাওড়া অনেক দূর, তখন অনেকে ভাবে দিনাজপুরটা এখানে অধিকরণ ছিল বলে বোধহয় দিনাজপুরটা এখানে অধিকরণ হবে। একদম নয়। তাহলে দিনাজপুরটা অপাদান এবং হাওড়াটা অধিকরণ। কারণ এটা মাথায় রাখতে হবে আমাদের, যেখান থেকে আমরা দূরত্বটা শুরু করব সেটা সবসময় হবে অপাদান, আর যেখানে গিয়ে দূরত্বটা শেষ করব সেখানে কি হবে? অধিকরণ। ভেরি গুড। তাহলে আগের ক্লাসে আমরা কারক সম্পর্কে আলোচনা করেছিলাম, যে আমরা যা শিখে এসেছিলাম যে কি কাকে দ্বারা প্রশ্ন করলে হয়তো কর্মকারক সবসময় হয়, বা থেকে হইতে বোঝালে সবসময় হয়তো অপাদান কারক হয়, বা কোথায় বোঝালে সবসময় বুঝি অধিকরণ কারক হয়। কিন্তু আগের দিন আমরা কিছু কৌশল শিখেছি, নতুন কিছু কৌশল শিখেছি, অর্থাৎ পরীক্ষার সময়, পরীক্ষার হলে একটা উদাহরণ দেখে আমি সহজে কিভাবে বুঝে নিতে পারবো এটা অপাদান কিটা অধিকরণ। কারণ আমরা আগের দিনে এমন দুটো উদাহরণ দিয়েছিলাম, দুটোই থেকে আছে কোথাও, কিন্তু কোথাও একটা অপাদান, কোথাও একটা অধিকরণ। ক্লিয়ার স্টুডেন্টস? ব্যাস, দেখো আর কোনো সমস্যা নেই তো? আর কোনো সমস্যা নেই? আজকে আমাদের আলোচনার বিষয় কি? সমাস। আমরা ছোট থেকে শিখে আসছি, বেসিক্যালি আমরা শিখি না, মুখস্থ করি। ঠিক বললাম? ঠিক না ভুল? কম, মুখস্থটা বেশি করি, শিখি। আচ্ছা, কিন্তু আমার মনে হয় আমরা মুখস্থটাও বেশি করি, সমাসের উদাহরণগুলো ধরে ধরে কি করি? আমরা মুখস্থ করি। কিন্তু আজকে আমি কিছু কৌশল শেখাবো। 6 মাস সময় লাগে। অনেকে বলে সমাস শিখতে 6 মাস লাগে, অনেকে বলে, কিন্তু আমরা আজকে এমন কিছু কৌশল শিখবো যাতে সহজে উদাহরণ দেখলে আমরা সেটা পরীক্ষার হলে বুঝতে পারি যেটা দ্বন্দ্ব হবে কি দ্বিগু হবে কি তৎপুরুষ হবে কি কর্মধারয় সমাস হবে। ঠিক আছে, দেখো, সমাস নির্ণয়ের আগে অবভিয়াসলি আমাদেরকে এটা অন্তত জানতে হবে যে সমাস কি। সমাস কি? পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদ মিলে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। আমি যদি বলি যে লোকের আলয় সমান সমান হলো লোকালয়, এই যে বলছে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদ মিলে এক পদে যখন পরিণত হয় সেটাকে সমাস বলে। আমরা উদাহরণ দেব। দেখো, এই যে সমাস শব্দের আক্ষরিক অর্থ কি? সংক্ষেপ। সমাস শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে সংক্ষেপ। অনেক সময় সেটা প্রশ্ন হয়, সমাস শব্দের আক্ষরিক অর্থ যে সংক্ষেপ, তার বিপরীতার্থক শব্দ কি হবে? তাহলে সংক্ষেপের বিপরীত শব্দ কি হবে? বিস্তার। এটা কিন্তু অনেক সময় আসে। তাহলে সমাস শব্দের আক্ষরিক অর্থ কি? সংক্ষেপ। আর সমাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? ব্যুৎপত্তিগত অর্থ বলছি, ব্যুৎপত্তিগত বিশ্লেষণ করলে যেটা হয় সম অস যোগ অ, অনেক জায়গায় লেগেছে ঘ। ঠিক আছে, সম অস অ। তাহলে দেখো, এই স্লাইডটা ভালো করে খেয়াল করো।
স্লাইডে আছে সমাস কাকে বলে, সমাস শব্দের আক্ষরিক অর্থ কি, আর সমাস শব্দের ব্যুৎপত্তিগত বিশ্লেষণ কি। এই দিকটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। সমাস শব্দের আক্ষরিক অর্থ হলো সংক্ষেপ, আর সমাস শব্দের ব্যুৎপত্তি হলো সম অস অ, সম অস যোগ অ। ঠিক আছে, এবারে দেখো নেক্সট স্লাইড। সমাস সংক্রান্ত পরিভাষা খুব ভালো করে মাথায় রাখতে হবে। একটু আগে আমরা উদাহরণ দিচ্ছিলাম, এই যে লোকের আলয়, লোকের আলয় সমান কি কি বলছিলাম, লোকালয়, লোকালয়, তাই তো, লোকের আলয় সমান লোকালয়। তাহলে এইটা কি, এইটা কি, আর এইটা কি, তাই তো। এই যে সমাস সংক্রান্ত পরিভাষার মধ্যে কিন্তু আমাদের এগুলো জানতে হবে। কি কি আছে, সমসমান পদ, সমাসবদ্ধ পদ, আর হচ্ছে ব্যাস বাক্য। সমসমান পদ কোনগুলো, এইটা, এই দুটো হচ্ছে সমসমান পদ, যে সমস্ত পদের দ্বারা সমাস গঠিত হয়। দেখো এই দুটো পদ কিন্তু, একটা পূর্বপদ আর একটা হলো পরপদ, যেটাকে আমরা কি বলছি, উত্তর পদ। তাহলে এটা পূর্বপদ, এটা পরপদ, আর এইটা কি হবে, আমরা কি বলেছি, যে সমস্ত পদের দ্বারা সমাস গঠিত। তাহলে যে সমস্ত পদের দ্বারা, তাহলে এই দুটো পদ, পূর্বপদ উত্তরপদ বা পরপদ, এই দুটো মিলে কি হচ্ছে, এইটা তৈরি হচ্ছে যে সমাস গঠিত হয়। তাহলে এটাকে আমরা কি বলবো, দেখো ঠিক তারপরের লাইনে লেখা আছে, সমসমান পদ দুটির মিলনে যে নতুন পদটি গঠিত হয় সেটাই হলো সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। বোঝা গেল। তাহলে এই যে পূর্বপদ আর পরপদ অর্থাৎ উত্তর পদ, এই দুটোকে আমরা কি বলবো, সমসমান পদ। তাহলে এই দুটো পদ যখন মিলিত হচ্ছে, যে নতুন পদটি গঠিত হচ্ছে, এই যে লোকালয়, এটাকে আমরা বলবো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এবারে দেখো ব্যাস বাক্য। সমাসবদ্ধ পদটির গঠনগত অর্থ বিশ্লেষণের জন্য যে বাক্যাংশের প্রয়োগ করা হয়, দেখো যে এটা কি সমাসবদ্ধ পদ। তাহলে এই সমাসবদ্ধ পদটির গঠনগত অর্থ বিশ্লেষণের জন্য আমরা দেখো যে বাক্যাংশটির প্রয়োগ করেছি, এই যে লোকের আলয়, তাহলে এটা কি, এটাই হলো ব্যাস বাক্য। ঠিক আছে, এই জায়গা থেকে কিন্তু আমাদের যারা এই মাধ্যমিক লেভেলের পড়াশোনা, মাধ্যমিক বা এইগুলো পিএসসি বা এসএলএসটি, এই জায়গাগুলো ঠিক আছে, কিন্তু আমাদের এই জায়গাগুলো কিন্তু নেটের ঠিকঠাক নয়। আমরা যে এবার পরবর্তী যে স্টেপটা শুরু করব, এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে পরীক্ষার হলে সহজে কিভাবে আমরা কত তাড়াতাড়ি একটা উদাহরণ দেখলে সমাস নির্ণয় করতে পারবো। যেমন আগের দিনে আমি একটা ক্লাসিক কথা বলেছিলাম যে কারক আমরা যেগুলো জেনে এসেছি, যেগুলো শিখে এসেছি, ওইভাবে যদি আমরা আজকের দিনে দাঁড়িয়ে পড়ি বা আজকের দিনে দাঁড়িয়ে যদি ওইভাবে মনে রাখার চেষ্টা করি, হ্যাঁ একেবারেই তো সোজা। কিন্তু আমি দেখিয়েছিলাম একটার সঙ্গে একটার সম্পর্ক কখনোই কিন্তু ভালো নয়, গুড রিলেশনশিপে তারা নেই। তারা কোথায় আছে, নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে আছে, নিজেদের মধ্যে কি ঝগড়া বিবাদে জড়িয়ে আছে। আমরা দেখেছিলাম যে থেকে হইলেও আমরা বুঝি অপাদান, কিন্তু অনেক জায়গায় দেখলাম যে থেকেও আছে, কিন্তু সেখানে কি হলো, অধিকরণ। তাহলে যদি গুড রিলেশনশিপ থাকতো, ভালো রিলেশনশিপ থাকতো, তাহলে থেকে বললে তো অপাদানই হতো, কিন্তু একটা জায়গায় থেকে আছে অপাদান হলো, আর একটা উদাহরণে দেখলাম থেকে আছে, তাহলে সেখানে কেন অধিকরণ হলো। তাহলে আমরা ভাবি যে ওই সমস্ত সূত্রগুলো মাথায় রেখে আমি পরীক্ষার হলে চলে গেলে ভাই থেকে হইতে বোঝালেই অপাদান হয়ে যাবে, কোথায় বোঝালেই অধিকরণ হয়ে যাবে, দ্বারা দিয়া বোঝালেই কি হয়ে যাবে, করণ হয়ে যাবে, কি কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়ে যাবে। দেখেছি তো, কিন্তু আমরা আগের দিন কি দেখলাম, না, সমস্তটা কিরকম উল্টে পাল্টে গেল, যে কি কাকে প্রশ্ন করলেও কিন্তু কারক হলো না, কর্মকারক হলো না, তাই তো। আবার দেখেছি যে দ্বারা দিয়া আছে, করণ কারক হলো না, দেখেছি তো। ঠিক তেমনি এইগুলো কিন্তু যতটা আমরা মনে হয় সহজ, যা একটুখানি বুঝে আমরা করে ফেলতে পারবো, তা কিন্তু নয়, এইগুলোকে কিন্তু বুঝতে হবে। তাহলে আগের দিন আমরা যে ক্লাস করেছিলাম তোমরা বলো, এবারে যদি কোনো প্রশ্ন আসে, সেই প্রশ্ন দেখে তোমরা সহজে কি নির্ণয় করতে পারবে কি পারবে না? সহজে কারক সম্পর্কিত যা প্রশ্ন আসবে, কোন একটা উদাহরণ দিয়ে যদি প্রশ্ন আসে, এটা কি কারকের কি বিভক্তি, তোমরা করতে পারবে না, অনায়াসে করে ফেলতে পারবে। ঠিক তেমনি আজকে আমরা যে টেকনিক শেখাবো, ভীষণ ভালো করে এই জায়গাগুলোকে আজকে ধরতে হবে। এই যে একটু আগে আমি বলছিলাম যে সমসমান পদ কি, আর হচ্ছে কি সমাসবদ্ধ পদ কি। সমসমান পদ, এই যে বিদ্যা যোগ আলয়, একটি কি পূর্বপদ, এটি কি
পরপদ বা উত্তরপদ, এই দুটোর সংযোগে কি তৈরি হলো? এই দুটোর সংযোগে তৈরি হলো সমাসবদ্ধ পদ বা সমস্যমান পদ। এই সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, সরি। দেখো এবারে আমি কিন্তু ওই মোটামুটি ভাবে এরকমটা শেখাবো না যে সমাসের প্রকারভেদ ওই ধরে ধরে আলোচনা। আগের দিন আমরা যখন কারক পড়িয়েছিলাম আমরা কিন্তু ভাবে ধরে ধরে আলোচনা করাইনি, করেছিলাম যে কর্তৃকারক এই প্রকারভেদ, কর্মকারক, ওরকম ভাবে না। আমরা এখানে কি করতে এসেছি অ্যাকচুয়ালি, নেটে যদি এখান থেকে প্রশ্ন আসে, কি প্রশ্ন আসবে, কিভাবে আমরা সহজে সেই প্রশ্নগুলোর উত্তর সমাধান করে ফেলতে পারবো, এইটাকে মাথায় রাখতে হবে। দেখো আমি সত্যি কথা বলছি, আমরা যখন ছোট থেকে এগুলো পড়ে এসেছি, দ্বন্দ্ব সমাস আমি দেখলাম না দ্বন্দ্বকে করকম ভাবে হতে পারে। যে আমি ধরলাম, ধরো বিশেষে বিশেষ্য হতে পারে, সমার্থক হতে পারে, সমাহার হতে পারে, বিশেষণে বিশেষণে হতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। আমরা ছোট থেকে কি করেছি? দ্বন্দ্ব সমাস, আচ্ছা মাঝে একটা ও আর এবং বসিয়ে দিলে বুঝি দ্বন্দ্ব সমাস হয়ে যায়। আমরা বেসিক্যালি কি করতাম? উদাহরণগুলো মনে রাখতাম মুখস্থ করে। ঠিক আছে, ঠিক বলছি তো? ভুল বলছি কি? উদাহরণগুলো মনে রাখতাম। এরপর থেকে টেকনিক হচ্ছে এই ছক মুখস্থ করতে হবে। যদি আমরা ছক মুখস্থ করে ফেলি আমার মনে হয় কোনো কিছু আটকাবে না। এই জন্য এই ছকগুলো এভাবে তৈরি করা আছে। তাহলে কি স্যার এখানে যদি বিশেষণে বিশেষণে দেখাচ্ছেন দ্বন্দ্ব, আবার পরবর্তীকালে যখন কর্মদ্বারায় সমাস করাবো বিশেষণে বিশেষণে সেখানে তো দ্বন্দ্ব হলো না। এটাই তো কৌশল। আগের দিনে আমরা কি দেখেছি? একে অপরের মধ্যে দ্বন্দ্ব, একটাও ভালো সম্পর্ক নেই। আমরা দেখে মনে হবে ওই কারকগুলো আচ্ছা ঠিক আছে একে অপরের সঙ্গে একটা ভালো সম্পর্কে আছে, কিন্তু যখন নির্ণয় করলাম দেখলাম মোটামুটি ব্যাড রিলেশনশিপ এক একজনের সঙ্গে। ঠিক তেমনি আমরা এই যে ও এবং বসিয়ে দিলেই বুঝি দ্বন্দ্ব হয়ে যায়, এই উদাহরণগুলোকে ওইভাবে পড়বো না, ওইভাবে দেখবো না, ওইভাবে মুখস্থ করব না। আগে কি করব? এই যে ছকের কথা বলছি, দ্বন্দ্ব সমাস কি হতে পারে? বিশেষ্যে বিশেষ্যে দ্বন্দ্ব হতে পারে, সমার্থক হতে পারে, সমাহারে হতে পারে, বিশেষণে বিশেষণে হতে পারে, প্রায় সমার্থক হতে পারে, সর্বনামে সর্বনামে হতে পারে, একশেষ দ্বন্দ্ব হতে পারে, বিপরীতার্থক হতে পারে, ক্রিয়ায় ক্রিয়ায় হতে পারে। যদি এইটাকে তুমি ভালো করে মুখস্থ করে নিতে পারো ছকটাকে প্রত্যেকটার, শুধু দ্বন্দ্বের ক্ষেত্রে নয়। দেখো নেক্সট আমি এটা বলে দেবো, সব বোঝাবো। কর্মধারয়ের ক্ষেত্রেও তাই, সাধারণ, মধ্যপদলোপী, উপমান, উপমিত, রূপক। ঠিক আছে, এই যে আমি বারবার বলছি আমরা যে উদাহরণগুলো মুখস্থ করতাম এখন আর উদাহরণগুলো মুখস্থ করার দরকার নেই, এখন শুধু মাথায় রাখবো এই ছকগুলোকে মাথায় রাখবো। দেখো আমি উদাহরণ দিলেই তোমরা কিন্তু স্পষ্ট বুঝে যাবে। আমি কি তোমাকে কি বলেছি? বিশেষ্যে বিশেষ্যে দ্বন্দ্ব। মনে করো বিশেষ্যে বিশেষ্যে দ্বন্দ্ব, আমি বলছি মশা মাছি। আগে আমরা কি করে এসেছি? মশা ও মাছি, ঠিক আছে, মাঝে ও কিংবা এবং বসালেই কি হয়ে গেল? দ্বন্দ্ব। কিন্তু দেখো এখানে ছক মনে রাখো, মুখস্থ রাখো, বিশেষ্যে বিশেষ্যে, তাহলে মশাও বিশেষ্য, মাছিও কি বিশেষ্য, তাহলে মশা মাছি হয়ে গেল মশা ও মাছি। হাট বাজার, এটা তো হাট ও বাজার। দেখো উদাহরণ মনে রাখার, আমরা উদাহরণে কি করেছি? ও এবং বসিয়ে দিয়েছি, কিন্তু এখন তুমি এই ছকটাকে মাথায় রাখার চেষ্টা করো কি কি ভাবে হতে পারে দ্বন্দ্ব, কি কি ভাবে হতে পারে। বিশেষ্যে বিশেষ্যে হয়ে গেল। এবার যদি বলি আমি বিশেষণে বিশেষণে, সাদা কালো, দেখো সাদাটাও বিশেষণ, কালোটাও বিশেষণ, তাহলে কি হলো? সাদা ও কালো। আমি আগের দিনে একটা কথা বলেছিলাম কারক পড়াতে গিয়ে, যে তুমি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্র অঙ্কে পুট করছো, এইভাবে তুমি কারক নির্ণয় করতে পারো যদি পজিটিভ আর নেগেটিভ চিহ্নটাকে নিয়ে আসো। আর একটা কথা বলেছিলাম যে সমাস করতে গেলে আমাদেরকে যেটা ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে পদ। বলেছিলাম পদের যে শ্রেণী বিভাগ, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, একদিন বলেছিলাম তো। এইগুলো যদি আমরা বুঝতে পারি, অব্যয়, পদটাকে যদি আমরা ঠিকঠাক ভাবে খেয়ে নিতে পারি, গুলে খেয়ে নিতে পারি, আমার মনে হয় তার উপরেই এই সমাজটা দাঁড়িয়ে আছে। পুরো জিনিসটা পুরোটাই দাঁড়িয়ে আছে এর উপর। দেখো তাহলে আমি যখন বললাম বিশেষণে বিশেষণে সাদা কালো, তাহলে সাদা ও কালো, ঠিক আছে। আরো উদাহরণ আছে, তারপরে ধরো কাঁচা পাকা, কাঁচা ও পাকা, অনেক অনেক অনেক। এবারে ধরো আমি এইগুলোকে দেখছি সর্বনামে সর্বনামে, সর্বনামে সর্বনামে, আমরা, আমি, তুমি ও সে, তোমরা, তুমি ও সে,
তাহলে দেখো এইগুলো হচ্ছে সর্বনামে সর্বনামে। ক্রিয়ায় 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 কি? ওঠো বসো, ওঠো ও বসো, নাচো গাও, নাচো গাও, দুটোই ক্রিয়া, নাচো গাও। তাহলে এতদিন আমরা কি করে এসেছি? এই উদাহরণগুলো ধরে ধরে একটার পর একটা মুখস্থ করে এসেছি। আমার মনে হয় আর মুখস্থ করার দরকার নেই। খুব ভালো করে, খুব ভালো করে এই টেকনিকটা ফলো করো। এই যে এই জন্য এরকম ছক করা তোমাদের জন্য, যে দ্বন্দ্ব সমাস কিভাবে, কতভাবে, কেমন ভাবে হতে পারে। তুমি তো জানো মাঝে ও বসবে অথবা এবং বসবে, মাঝে ও বসবে কিংবা এবং বসবে, আবার কোথাও আরও বসে। ঠিক আছে, কিন্তু বেসিক্যালি আমরা এইটা বসাই, আমরা এইটা বসাই, ওটাই বসাই। ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের জানার দরকার নেই। দেখো ভালো করে, তাহলে এই জিনিসটাকে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, যে এতদিন ধরে আমরা যেটা করতাম, এতদিন ধরে আমরা যেটা করতাম, এ বাবা কম না, তাহলে দেখো এতদিন ধরে আমরা যেটা করতাম সেটা তাহলে উদাহরণ মুখস্থ করতাম। তাহলে উদাহরণ এরপর থেকে আর কি করবো না, দেখবো, কিন্তু যেটা মনে রাখবো সেটা দ্বন্দ্ব কি কি ভাবে হতে পারে। বিশেষ্যে বিশেষ্য হতে পারে, সমার্থক শব্দে হতে পারে। সমার্থক শব্দ তোমরা একটা বলো, সমার্থক শব্দ। ব্যবসা বাণিজ্য সমার্থক, সেম ব্যবসা বাণিজ্য। পাহাড় পর্বত, তাহলে ব্যবসা ও বাণিজ্য, পাহাড় ও পর্বত। একদম, আমি যদি বলি তো প্রায় সমার্থক শব্দ, প্রায় সমার্থক শব্দ, কুলি মজুর, গান বাজনা, হ্যাঁ, ছাত্র ও শিক্ষক। হ্যাঁ, ভালো করে বুঝতে হবে। দেখো দ্বন্দ্ব হবে, ও কি সমাস হবে জিজ্ঞাসা করছে। আচ্ছা দেখো, তাহলে এইভাবে মোটামুটি ভাবে আমাদেরকে কিন্তু এটাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, কমপ্লিট করতে হবে। যেমন তুমি ধরো অ্যাক্সেস দ্বন্দ্ব, ওই আমরা তোমরা এইগুলো, আমি তুমিও সে। আবার সর্বনামে ওই যে ও সে, তুমিও আমি, এইগুলোই, যারও তার, এইগুলোই। ঠিক আছে, তারপরে ধরো এখানে আরেকটা জিনিস আছে যেটা তোমার মনে করো, হ্যাঁ, সমাহার দ্বন্দ্ব। সমাহার দ্বন্দ্ব যেমন মনে করো ওই যে জামা কাপড়, জামা ও কাপড়, এভাবে চা বিস্কুট, চা ও বিস্কুট। ঠিক আছে, তাহলে আমরা তাহলে যখন করব তাহলে আর উদাহরণ ওভাবে মুখস্থ করব না, শুধু এই যে দ্বন্দ্ব সমাস, অ্যাকচুয়ালি দ্বন্দ্ব সমাস কি কি ভাবে হতে পারে সেটাকে আমরা কিন্তু মাথায় রাখবো। তাহলে এতভাবে সেটা বিশেষ্য বিশেষ্য হতে পারে, সমার্থক শব্দে হতে পারে, সমাহার হতে পারে, বিশেষণে বিশেষণে হতে পারে, প্রায় সমার্থক হতে পারে, সর্বনামে সর্বনামে হতে পারে, অ্যাক্সেসে হতে পারে, বিপরীতার্থক হতে পারে এবং ক্রিয়ায় ক্রিয়ায় হতে পারে। মাথায় থাকবে, অসুবিধা হবে? এবারে যেটা শেখাবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। এতক্ষণ আমি এইটুকু বলেছি যে ছক মুখস্থ রাখবো। ছক মুখস্থ রাখলে অর্থাৎ দ্বন্দ্ব কি কিভাবে হতে পারে, কেমন ভাবে হতে পারে, বিশেষ্যে বিশেষ্য হয়, সর্বনামে সর্বনামে হয়, ক্রিয়ায় ক্রিয়ায় হয়, বিশেষণে বিশেষণে হয়। যদি আমি এই ছকটাকে মাথার মধ্যে রাখতে পারি তাহলে যে কোনো দ্বন্দ্ব সমাসের উদাহরণ পড়ুক কিনা আমি করে ফেলবো। ঠিক আছে, আমাকে কিন্তু ওই ছকটা মুখস্থ রাখতে হবে। কিন্তু বাবা এই যে কর্মধারয় সমাস ভীষণভাবে মনে হয় কঠিন কঠিন কঠিন, কিন্তু কিচ্ছু নয়। শেখাবো রূপক, উপমিত, উপমান। কিভাবে একটা উদাহরণ দেখলে আমি সহজে বুঝে নিতে পারবো যে সেটা উপমান হবে না উপমিত হবে না রূপক হবে। ঠিক আছে, আমরা এইগুলো আলোচনা করব, যেগুলো কঠিন সেগুলো আগে আলোচনা করব। দেখো, না আমরা এভাবে শিখবো না, যেটা বাস্তব হয় না নয়। আচ্ছা আমি রূপক দিয়েই শুরু করি। রূপক যেটা বাস্তবে হয় না হয়, আমরা এভাবে শিখবো না। আমরা শিখবো অদৃশ্যমান প্লাস দৃশ্যমান। কি বললাম? প্লাস দৃশ্যমান, ব্যাস হয়ে গেল, আর কিছু করতে হবে না, এইটা মনে রাখলেই হবে। একটা দেখা যায় না আর একটা দেখা যায়, ব্যাস রূপক শেষ, গল্প শেষ। একদম সহজ টেকনিক, একদম সহজ টেকনিক। অদৃশ্যমান প্লাস দৃশ্যমান, অদৃশ্যমান প্লাস দৃশ্যমান। আচ্ছা আমি বলছি জীবন প্রদীপ, জীবন প্রদীপ, জীবনটা কি দেখা যায়? হ্যাঁ, তাহলে কি হলো? অদৃশ্যমান প্লাস কি হলো?
প্রদীপটা কি হয়? আচ্ছা যদি বলি মন মাঝি, মনটা কি হয়? মনটা কি হয়? আচ্ছা যদি মন দেখা যায়, মন কিন্তু দেখা যায় না, কিন্তু মাঝিটা কি হয়? মাঝিটা দেখা যায়। তাহলে আমার সূত্র কি বলছে? অদৃশ্যমান প্লাস দৃশ্যমান। টেকনিক কি? টেকনিক সোজা না কঠিন? অদৃশ্যমান প্লাস দৃশ্যমান। তাহলে যখনই পরীক্ষায় এরকম উদাহরণ পাবে, প্রাণ পাখি, কিন্তু যদি বলে প্রাণ প্রিয়, দুটোই দেখা যায় না। তুমি আমার প্রিয় হতে পারো, সেটা আমি দেখা যায়? তোমাকে দেখা যেতে পারে, প্রিয়টাকে দেখা যায়? মাথায় রাখো, এটা কিন্তু দুটোই অদৃশ্যমান। ঠিক আছে, দুটোই অদৃশ্যমান। প্রাণ প্রিয়, প্রিয়টাকে কি করে দেখা যাবে? এই যে আমি তো প্রাণ আমার মধ্যে আছে, আমাকে দেখা যাচ্ছে, আমার প্রাণটাকে দেখা যাচ্ছে। তাহলে না, ওরকম ভাবে না, ওরকম ভাবে না। দুটোই এখানে ওরকম ভাবে না। দুটোই এখানে কিন্তু, দুটোই এখানে কিন্তু অদৃশ্যমান। এটা কিন্তু আমার এটা কিন্তু রূপকে আসবে না। ঠিক আছে, ভালো করে বোঝো, এই জিনিসগুলো ভালো করে বোঝো। তাহলে অদৃশ্যমান প্লাস দৃশ্যমান। আমি যদি বলি প্রাণ পাখি, এই বাবা, প্রাণ পাখি, প্রাণ পাখি, তাহলে কি হবে? দেখো এইটাকে দেখা যায়, এটাকে দেখা যায় না। ঠিক আছে, তাহলে যখনই এরকম উদাহরণ দেখবে, যখনই কোনো এরকম উদাহরণ দেখবে, সব সময় মাথায় রাখবে কি? প্রথমটা হবে অদৃশ্যমান প্লাস দৃশ্যমান। তোমাকে আর পরীক্ষার হলে ভাবতে হবে? এরকম যাই কোনো উদাহরণ, বিদ্যাসাগর, বিষাদ সিন্ধু। বিষাদ কি কখনো দেখা যায়? সিন্ধুকে দেখা যায়। বিদ্যাকে দেখা যায়? দেখা যায় না, কিন্তু সাগরটাকে দেখা যায়। তাহলে খুব ভালো করে এই জায়গাটা বোঝো, রূপক কিন্তু শেষ, রূপক কর্মদ্বারয়, যেখানে দেখবে অদৃশ্যমান প্লাস দৃশ্যমান, দেখা যায় না, দ্বিতীয়টা দেখা যায়। তাহলে চোখ কান বুঝে কি করব? রূপক কর্মধারয় সমাস। ব্যাস হয়ে গেল। গন্ডগোলটা এদের মধ্যে। হ্যাঁ, আঁখি পাখি। ঠিক আছে, এবারে দেখো, এবারে কিন্তু খুব ভালো করে এই জায়গাটা, আঁখি রূপ পাখি, এর কিন্তু ব্যতিক্রম আছে। এই যে বললাম এখানে প্রাণ পাখি, ঠিক আছে, প্রাণ পাখি, এটা কিন্তু কি হবে? এটা প্রাণরূপ পাখি। আর আমি একটা কি বললাম? প্রাণ প্রিয়, ওই যে বললাম প্রাণের চেয়েও অধিক প্রিয়। ঠিক আছে, এই ব্যতিক্রমগুলোকে মাথায় রাখতে হবে। মানে সবকিছুই যে আমার এই ভাবে হবে সেটা কিন্তু নয়, ওটা দুই একটা ব্যতিক্রম আছে। কিন্তু যখনই তোমরা পরীক্ষার হলে দেখবে এই ব্যাপারটা অদৃশ্যমান প্লাস দৃশ্যমান, দেখবে তোমরা যখন উদাহরণগুলো দেখবে সব নোটের মধ্যে সাজানো থাকবে, যেগুলো বেসিক্যালি খুব পড়ে সেই উদাহরণগুলোকেই সাজানো থাকবে। তোমরা শুধু মাথায় রাখবে, এই সূত্রগুলো মাথায় রাখবে। যে আমি কি শেখালাম রূপকের ক্ষেত্রে, কি শেখালাম না, স্যার রূপকের ক্ষেত্রে বলে দিয়েছে অদৃশ্যমান প্লাস দৃশ্যমান। এইটা থাকবেই, উদাহরণ থাকবে এবং তার নিচে কিছু ব্যতিক্রম থাকবে। যেমন আমি বললাম যে প্রাণ প্রিয়, প্রাণ প্রিয়, তাহলে এই দিক থেকে কি হতে পারে? রূপক হতে পারে, কিন্তু রূপক হলো না। সেখানে কি হলো? প্রাণের চেয়েও অধিক প্রিয়। তাহলে ওটা মধ্যপদলোপী, ওই যে মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার দেখো, খুব ভালো করে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে উপমান আর উপমিত। আর একটা কথা আমি বলে রাখি, পরীক্ষার হলে, পরীক্ষার হলে অ্যাকচুয়ালি কিন্তু ব্যাস বাক্য সহ ওটা থাকে না। আমাদের পরীক্ষার হলে থাকে প্রদত্ত শব্দটা, প্রদত্ত শব্দটা। এই প্রদত্ত শব্দটা দেখেই কিন্তু আমাদেরকে বুঝতে হয় কি এটা কোন সমাস হবে। যদি তোমাকে পরীক্ষার প্রশ্নে হাট ও বাজার এই জিনিসটা থাকতো, তুমি সহজে করে ফেলতে পারতে কি হাট ও বাজার। তাহলে হাট বাজার এটা দ্বন্দ্ব সমাস। কিংবা আমি তোমাকে বললাম যে ধরো জীবনরূপ প্রদীপ, এই যে প্রদীপ, তাহলে কি হয়ে গেল? রূপক কর্মধারয় সমাস। এই জাতীয়টা কিন্তু পরীক্ষার খাতায় থাকবে না, পরীক্ষার হলে থাকবে না, প্রশ্নে থাকবে না। তোমার কি থাকবে? পরীক্ষার প্রশ্নে যেটা থাকবে প্রদত্ত শব্দটা থাকবে। যেমন এই যে বলে দিল হাট বাজার, এবার তোমাকে নির্ণয় করতে হবে হাট বাজার, জীবন প্রদীপ, এই জিনিসটা থাকবে, মাথায় রাখতে হবে সব সময়। তাহলে আমাকে পরীক্ষার প্রশ্নে যেটা থাকবে সেটা প্রদত্ত শব্দ, আর সেই প্রদত্ত শব্দটাকে দেখে আমাকে সহজে বুঝে নিতে হবে যে কোনটা দ্বন্দ্ব হবে, কোনটা কর্মধারয় হবে, কোনটা তৎপুরুষ সমাস হবে, কোনটা অব্যয়ীভাব সমাস হবে।
স্যার এখন তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে স্যার আমরা ছোট থেকে উদাহরণগুলোই বেসিক্যালি ধরে ধরে পড়ে এসেছি, আপনি কেন এই ছকগুলোর কথা বলছেন? অর্থাৎ দ্বন্দ্ব সমাস কি কি ভাবে হতে পারে, কেমন ভাবে হতে পারে, কেন আপনি এই কথাটা বললেন, এই ছকগুলো মাথায় রাখার কথা বললেন। কর্মদ্বারয় সমাস আমরা জানি, কর্মদ্বারয় তো 5টাই ভাগ, তো আমরা তো জানি, কিন্তু আপনি উদাহরণগুলোকে বাদ দিয়ে কেন এই 5টা ভাগকে মাথায় রাখতে বললেন? কারণ আমরা যখন স্টেপ বাই স্টেপ যাব না, অব্যয়ীভাব দেখব যে কি কি ভাবে অব্যয়ীভাব হতে পারে, কি কি ভাবে দ্বিগু হতে পারে। ফলে আমরা যদি উদাহরণগুলো মুখস্থ করে আমাদের মাথায় জমা রাখি, পরীক্ষার হলে পরীক্ষার সময় আমরা গুলিয়ে ফেলবো। এই যাতে না গুলিয়ে ফেলি, আর আমরা যে এখন টেকনিক দেখাবো, এখন আমরা যেভাবে শিখবো, তাতে পরীক্ষার যাই প্রশ্নটা পড়ুক অবভিয়াসলি সেটা মাথায় খেলে যাবে যেটা কি সমাস হতে পারে। আমি যেহেতু দ্বন্দ্ব কি কিভাবে হতে পারে যদি আমি মাথায় রাখি যে সর্বনামে সর্বনামে, বিশেষণে বিশেষণে, ক্রিয়ায় ক্রিয়ায়, আমি শুধু পরীক্ষার হলে কোশ্চেনটা দেখে নিলাম, হ্যাঁ এই তো এটা তো সর্বনামে সর্বনামে দ্বন্দ্ব, তাহলে এটা দ্বন্দ্ব সমাস। তোমার অটোমেটিক্যালি তখন প্রশ্ন থেকে মাথা বলে দেবে এটা দ্বন্দ্ব। কিন্তু তুমি যদি উদাহরণ মুখস্থ করে যাও, পরীক্ষার হলে মাথা কাজ করবে না, মাথা তোমাকে ভাবে এটা দ্বন্দ্ব হবে না কর্মধারয় হবে না বহুব্রী হবে না তৎপুরুষ হবে, এটা তোমাকে ভাবতে হবে, মাথা তোমাকে ভাবাবে। কিন্তু তুমি যখন এই ছকটা মাথার মধ্যে রাখবে, উদাহরণ দেখে তোমাকে মাথা বলে দেবে সঙ্গে সঙ্গে এটা সর্বনামে সর্বনামে আছে, তার মানে সর্বনামে সর্বনামে এটা দ্বন্দ্ব সমাস, সঙ্গে সঙ্গে বার করে ফেললে। এইখানে যখনই দেখলে অদৃশ্যমান প্লাস দৃশ্যমান, একটাকে দেখা যাচ্ছে না, ধরা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না, আর পরেরটাকে ধরা যাচ্ছে, ছোঁয়া যাচ্ছে, দেখা যাচ্ছে, তাহলে কি রূপক, সঙ্গে সঙ্গে তোমার মাথা বলে দিল যে প্রথমটা অদৃশ্যমান, দ্বিতীয়টা দৃশ্যমান, তাহলে কি হবে রূপক অলঙ্কার। কারণ পরীক্ষার হলে সবসময় মাথায় রাখবে জীবন রূপ প্রদীপ এটা থাকবে না, যেটা থাকবে সেটা হলো প্রদত্ত শব্দটা জীবন প্রদীপ। কারণ এই শব্দবন্ধটাকে দেখে আমাকে নির্ণয় করতে হবে কোনটা সমাস, কি সমাস, সেটা কর্মদ্বারয়, সেটা বহুব্রী, সেটা তৎপুরুষ, না সেটা অব্যয়ীভাব সমাস। আমি বোঝাতে পারলাম যে স্যার কেন এই উদাহরণগুলোকে বাদ দিয়ে আপনি ছকগুলোকে মাথায় রাখার কথা বলছেন। তাহলে আমাদের রূপক অলঙ্কার কমপ্লিট হয়ে গেল। এবারে যেটা গন্ডগোল সেই জিনিসটা হচ্ছে এই উপমিত আর উপমানের মধ্যে। আজ একটা দারুণ টেকনিক শেখাবো। আমরা সকলে সত্য কথা বলি, হ্যাঁ হ্যাঁ, সত্য কথা বলি না, মিথ্যে কথা বলি। এটা হচ্ছে সত্যবাদী সমাস। ব্যাস হয়ে গেল, টেকনিক শেষ। এটা কি সমাস আর এটা কি সমাস? মিথ্যেবাদী সমাস। বিপরীত শব্দ, সত্য মিথ্যে, সত্য মিথ্যে, সত্য মিথ্যে। এই টেকনিককে মনে রাখো। উপমান মানেই সত্য কথা বলবে, উপমিত মানেই মিথ্যে কথা বলবে, যে সত্যের ধারই ধারে না। ব্যাস এইটুকু মাথায় রাখো, তারপর আমি বলছি, এইটুকু আগে বুঝতে পারো কিনা দেখো। উপমান সত্যবাদী সমাস, উপমিত মিথ্যেবাদী সমাস। কেন রে বাবা, আমি একটা উদাহরণ দেবো, আমি উদাহরণ দিই, আমি দ্বিতীয় টেকনিক যাব। ভ্রমর কৃষ্ণ, বাহ, তারপরে তো আমি 2 নম্বরটা বলবো, ভ্রমর কৃষ্ণ। আচ্ছা, এখানে কৃষ্ণ মানে কি গো? এখানে কৃষ্ণ মানে কি? কালো। এখানে কৃষ্ণ শব্দের অর্থ কি? কালো। এবার তুমি বলো তো, ভ্রমর আজীবন কালো কিনা? ভ্রমর আজীবন কালো নয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কালো নয়। তাহলে ভ্রমর আজীবন, সে জন্ম থেকে মরা পর্যন্ত আজীবনই কালো। তাহলে এর মধ্যে সত্যতা আছে না নেই? আমি ওটা বাদ দিলাম, ও জানে না, ভ্রমর দেখেনি ভ্রমর আজীবন কালো কিনা। আমি যদি বলি, আমি আর একটা উদাহরণ দিচ্ছি, তুমি কাজল কালো। এবারে তুমি নিশ্চয়ই এটা জানো, কাজল কাজল কালো, কাজল কালো, তাই তো? কাজল কি হয়, সবসময় কি হয়? কালোই হয়। তাহলে এর মধ্যে সত্যতা আছে না সত্যতা নেই? সত্যতা আছে না সত্যতা নেই? তাহলে যখন বলছি ভ্রমর কৃষ্ণ, তাহলে ভ্রমর আজীবন কালোই হয়, জন্ম থেকে মরা পর্যন্ত সে সবসময় কালো। কাজল কালো, কাজল সবসময় কি হয়? কালোই হয়। আমি এটা টেকনিক 1 দেখলাম কি না, এটা হলো সত্যবাদী সমাস। বাহ, সত্যবাদী সমাস, এটা টেকনিক 1, কৌশল নাম্বার 1। তাহলে 2 কি বাবা?
আমি 2 নম্বরটা আগে 1 নম্বরে আনতে পারতাম। আমি কেন বলছি, অনেক সময় আমরা বিশেষ্য কোনটা বিশেষণ কোনটা ধরতে পারি না। ওই জন্য বলছিলাম যে সমাজ শুরু করার আগে আমাদেরকে এই যে পদের শ্রেণী বিভাগ, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, এইগুলো খুব ভালো করে শিখতে হয়। 2 নম্বর টেকনিক হচ্ছে যেখানেই তুমি নাউন প্লাস অ্যাডজেক্টিভ দেখতে পাবে, বিশেষ্য প্লাস বিশেষণ, বিশেষ্য প্লাস বিশেষণ। চোখ কান বুঝে কি? উপমান, কর্মধারয়, সমাস। ভালো করে দেখো। ভ্রমর কি? নাউন। কৃষ্ণ কি? কালো। কালোটা কি? অ্যাডজেক্টিভ। কি হলো গো? বিশেষ্য প্লাস বিশেষণ টেকনিক। কোন শব্দবন্ধে যখনই তুমি বিশেষ্য প্লাস বিশেষণ দেখবে, আর তার সঙ্গে দেখে নেবে কি সত্যতা আছে কিনা, সত্য কথা বলছে কিনা, তাহলে চোখ কান বুঝে কি সমাস? উপমান, কর্মধারয় সমাস। কি নিবেদিতা? নিবেদিতা, সমস্যা হবে এরপর থেকে। শুধু উদাহরণ দেখবো পরীক্ষার সময়, শুধু পরীক্ষার প্রশ্নে দেখব কোন শব্দবন্ধটা দিয়েছে, সেই শব্দবন্ধটা দেখে বুঝে নেব। যদি অদৃশ্যমান প্লাস দৃশ্যমান থাকে, চোখ কান বুঝে রূপক। যদি আমি দেখি নাউন প্লাস অ্যাডজেক্টিভ, ভাই আমি ধরতেই পারছি না কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ, কি দেখবো? সত্যতা আছে কিনা। যাই সত্যতা দেখলাম, ভাই উপমান, কর্মধারয় সমাস। তাহলে এটা ঠিক তার উল্টো। উপমিতে কি বলেছি? 1 নম্বর হচ্ছে মিথ্যেবাদী, মিথ্যে কথা বলছে। আমি যদি বলি পুরুষ সিংহ, পুরুষ সিংহ, তুমি ভাবো তো। আচ্ছা আমি এই জায়গাটা মুছছি। পুরুষ সিংহ, খুব ভালো করে দেখো। হ্যাঁ, পুরুষ সিংহ, তুমি বলো তো এর মধ্যে কোনো সত্যতা আছে? পুরুষ সিংহের মতো হতে পারে? বাহু লতা, তোমার বাহু কখনো লতার মতো হতে পারে? বাহু মানে তো হাত, তুমি লতার মতো হতে পারে? তাহলে দেখো এর মধ্যে সম্পূর্ণতা কি আছে? মিথ্যা। আর যদি দেখো পুরুষ সিংহ, দুটোই কি? নাউন প্লাস নাউন। বাহু লতা, নাউন প্লাস নাউন। বোঝা গেল? তাহলে যখনই তোমরা নাউন প্লাস নাউন, বিশেষ্য বিশেষ্য ধরতে পারবে না, কিংবা বিশেষ্য বিশেষণ ধরতে পারবে না, উদাহরণে সবসময় মাথায় রাখবে কোনটা সত্য কথা বলছে কোনটা মিথ্যা কথা বলছে। যে সত্য কথা বলছে কি করব? উপমান, কর্মধারয় সমাস। ক্লিয়ার? আর যখনই মিথ্যে কথা বলছে, মিথ্যে কথাটা কে বলছে? উপমিত কর্মধারয় সমাস। যখন বলবে যে পুরুষ সিংহ, বাহু লতা, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? ব্যাস। এখান থেকে কোনো সমস্যা থাকলে এখনো বলো যে স্যার আমার রূপক, উপমিত, উপমান এখনো আমাদের অসুবিধা আছে। আমার মনে হয়, আশা করি সমস্যা থাকবে না। তাহলে আগে আমরা কি করতাম? এই ধরে ধরে মুখস্থ করতাম। করতাম। করেছিস? আরে আমিও তো করেছি একটা সময়। আমি যখন 9-10 পড়ি, আমিও তো ধরে ধরে, আমি তো উদাহরণ দেখে দেখে ওরকম ভাবে মুখস্থ করে যেতাম, পড়ে যেতাম। ওই করতে 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 অভ্যস্ত হয়ে গেছিল, কিন্তু ওইগুলো মুখস্থ হয়ে গেছিল। কিন্তু এরপর থেকে আর মুখস্থ করতে হবে নিবেদিতা? কোনো কিছু মুখস্থ করতে হবে না। ক্লিয়ার? এবারে দেখো, এবারে আমরা যেটা আসবো সেটা হচ্ছে সাধারণ কর্মধারয়। আমি বারবার বলছি যে পদটাকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, তারপরে ধরো অব্যয়, এইগুলোকে কিন্তু খুব ভালো করে আমাদেরকে শিখতে হবে। কেন বলছি? তার কাজে লাগবে। কারণ দেখো আমরা দ্বন্দ্ব সমাসে ও এবং এগুলো এগুলো কি? ও এবং এগুলো কি? এগুলো তো এক একটা অব্যয়, সংযোজক অব্যয়, তাই তো? তাহলে তুমি দেখো পুরোটা কিসের উপর দাঁড়িয়ে আছে? পদের উপরই দাঁড়িয়ে আছে। এই যে আমরা এখন দেখালাম বিশেষ্য বিশেষণ, তবে ধরো বিশেষ্য বিশেষ্য, তাহলে এটা কি? এগুলো তো এক একটা পদ, পদের ভাগ, পদের শ্রেণী বিভাগ। তাহলে দেখো টোটাল অফটাই কিসের উপর দাঁড়িয়ে আছে? পদের উপর দাঁড়িয়ে আছে। এবারে দেখো যেটা শেখাবো সেটা হচ্ছে সাধারণ কর্মধারয়। এটা খুব ইজিলি আমরা দ্বন্দ্বের ক্ষেত্রে কি দেখেছি গো? না, দ্বন্দ্বের ক্ষেত্রে কি দেখেছি? সেটা বিশেষ্য বিশেষ্য হতে পারে, বিশেষ্য বিশেষ্য হতে পারে, বিশেষণে বিশেষণে হতে পারে, সর্বনামে সর্বনামে হতে পারে, ক্রিয়ায় ক্রিয়ায় হতে পারে। এবারে আমি যে এই যে কর্মধারয় সমাসের সাধারণ কর্মধারয় শ্রেণী বিভাগটা দেখাচ্ছি,
সাধারণ কর্মধারায়, এই যে সাধারণ কর্মধারা, এটাও মাথায় রাখতে হবে, খুব ভালো করে দেখো। এটাও কিভাবে হতে পারে? এটাও হতে পারে বিশেষ্য প্লাস বিশেষ্য। ভালো করে দেখো, মানে নাউন প্লাস নাউন। আমি শর্ট ফর্ম গুলো লিখছি, ঠিক আছে? আচ্ছা, বিশেষণে বিশেষণে হতে পারে অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর একটা হতে পারে কি বিশেষণ প্লাস বিশেষ্য। এইগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে, এইটাকে কিন্তু মাথায় রাখতে হবে। কি বললাম? সাধারণ কর্মধারয়ের ক্ষেত্রে বিশেষ্য যোগে বিশেষ্য হতে পারে, বিশেষণ যোগে বিশেষণ হতে পারে, আবার বিশেষণ যোগে বিশেষ্য হতে পারে। আমি শুরু করব এই কানটা দিয়ে, আজকে একদম সলভ করে দেব, পুরো সলভ। আমরা দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কি উদাহরণ দেখেছিলাম গো? বলো দেখি। সাদা কালো দেখেছিলাম তো? কি দেখেছিলাম? সাদা কালো। কি করেছিলাম? সাদা ও কালো। কাঁচা পাকা করেছিলাম তো? কাঁচা পাকা। ধরো তাহলে এটাও কি? সাদাটা বিশেষণ, কালোটাও কি বিশেষণ। এই ভালো করে দেখো, আর কোনো বকবক নয়। কাঁচা পাকা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ দুটোই তো, কোনো কথা নয়, ভালো করে শোনো। কিন্তু আমি যদি বলি চালাক চতুর, ভালো করে এবার দেখো, চালাক চতুর, এটা কি কখনো দ্বন্দ্ব সমাস হবে? হবে? চালাক ও চতুর হয় না? আমি প্রায় সমার্থক ধরবো কেন? চালাক চতুর কি ধরবো? যে চালাক সেই চতুর। তাহলে না, এটাই হলো সাধারণ কর্মধারয় সমাস, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ। চালাক ও অ্যাডজেক্টিভ, চতুর ও অ্যাডজেক্টিভ। যে চালাক, যখন আমরা ব্যথিয়ার বোঝাবো, বহুব্রী বোঝাবো, সেখানে গিয়ে পড়বো বহুব্রীতে। না, এটা সমার্থকের হিসাবে হবে না। হয় চালাক ও চতুর হবে কি করে? সেখানে পাহাড় পর্বত, ব্যবসা বাণিজ্য। চালাক চতুরটাকে আমি কিভাবে ধরবো? চালাক ও চতুর। আমি বলতে পারি যে চালাক সেই চতুর, যে চালাক সেই চতুর। এটা হতে পারে। চালাক ও চতুর কেন বলবো? যে চালাক। কিন্তু আমি যদি বলি পাহাড় পর্বত, যে পাহাড় সেই পর্বত হয়? যে ব্যবসা সেই বাণিজ্য হয়? হয় না। তাহলে ব্যবসা বাণিজ্য হলে ব্যবসা ও বাণিজ্য, পাহাড় ও পর্বত। কিন্তু আমি যখন বলছি যে সাদা কালো, সাদা ও কালো, কাঁচা পাকা, কাঁচা ও পাকা, চালাক চতুর, তাহলে আমি এটাকে কখনো চালাক ও চতুর বলবো না। তাহলে বলবো কি যে চালাক সেই চতুর। এবারই তো ব্যাপারগুলো আসে, তুমি ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে। তাহলে দেখো আমি কি দেখালাম? সাধারণ কর্মধারয়ে নাউন প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, আর দেখালাম অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, খুব ভালো করে শোনো। কাঁচা ও পাকা এটা দ্বন্দ্ব সমাস হবে, কিন্তু যদি কাঁচা পাকা আমি দেখলাম আমি দেখলাম অপশানে তো দ্বন্দ্ব নেই, আছে সাধারণ কর্মধারায়, অবভিয়াসলি হবে না। যা কাঁচা তাই পাকা নয়, ওভাবে হয় না ব্যাস বাক্য। কাঁচা অথচ পাকা, ব্যাস। কাঁচা অথচ এই আমি কাঁচা ও পাকার দ্বন্দ্ব, সরি আমি ভুল বলছি, কাঁচা মিটে, কাঁচা মিটে। ধরো কাঁচা মিটে, কনফিউজ করো না ভাই, কাঁচা মিটে। তাহলে কি বলবো? কাঁচা অথচ মিঠে। তাহলে শুধু কি বসালাম? অথচটা বসে গেল, ঠিক আছে? ভালো করে শোনো, তাহলে এটাকে কিন্তু আমি তখন কাঁচা ও মিঠে করতে পারবো না। হবে? কাঁচা ও মিঠে হবে। তাহলে এই জন্য আমি বারবার বলছি যে উদাহরণ মুখস্থ করতে যাব না। উদাহরণ কি করব না? উদাহরণ মুখস্থ করতে যাব না। যেটার দিকে বেসিক্যালি খেয়াল রাখবো, শুধু এই ছকগুলোকে মাথায় রাখবো, যে একটা সমাস কি কি ভাবে হচ্ছে, কিভাবে হতে পারে। আমি যখন দেখলাম দ্বন্দ্বতে সে হচ্ছে এই বিভিন্ন ভাবে হচ্ছে, সর্বনামে সর্বনামে, কখনো বিশেষ্যে বিশেষ্যে, কখনো ক্রিয়ায় ক্রিয়ায়, কখনো বিশেষণে বিশেষণে, তাই তো? কখনো সমার্থক শব্দে, কখনো প্রায় সমার্থক শব্দে, কখনো বিপরীতার্থক শব্দে হচ্ছে তো। এই যখন দেখলাম সাধারণ কর্মধার হয়, এটাও কেউ আমাকে মাথায় রাখতে হবে, এটাও হয় নাউনের সঙ্গে নাউন যোগে,
এটাও হয় অ্যাডজেক্টিভ যোগে অ্যাডজেক্টিভে, এটাও হয় কি অ্যাডজেক্টিভ প্লাস নাউন যোগে। এইটাকে কিন্তু ছকটাকে মাথায় রাখতে হবে কি কি ভাবে হতে পারে। তাহলে যখন আমি তোমাকে বললাম কাঁচা পাকা, তখন তোমার হবে কাঁচা ও পাকা, হয়ে গেল। কিন্তু যখন তোমাকে আমি বলে দিলাম এই যে কাঁচা পাকা, হ্যাঁ কাঁচা পাকাটাও কিন্তু কাঁচা ও পাকা দ্বন্দ্ব সমাস, কিন্তু যখন আমি বলছি কাঁচা মিটে, তাহলে কি হয়ে গেল কাঁচা অচেত মিটে, ব্যাস এটা গেল। এবার দেখো বিশেষ্য প্লাস বিশেষ্য। গুরুদেব, আমরা কি কখনো করি গুরু ও দেব, এটা করি? তুমি ভালো করে উদাহরণটা খেয়াল করো। গুরুদেব, গুরুদেব কি আছে? গুরুদেব, গুরুদেব কি হবে দেখো, হ্যাঁ একদমই তাই, গুরুদেব। এখানেও কিন্তু কি আছে, দুটো বিশেষ্য আছে, কিন্তু তুমি একটু আগে কি শিখেছো, দ্বন্দ্বে কি হয় বিশেষ্য যোগে বিশেষ্য হয়, কিন্তু এখানে তুমি ও কখনো বসাতে পারবে বলো তো, ও কখনো বসাতে পারবে গুরু ও দেব? তাহলে এটা কিন্তু হলো না। তাহলে আমি কি করব, যিনি গুরু তিনি দেব, যিনি রাজা তিনি রাজস্বী, হলো না? যিনি রাজা তিনি ঋষি, গুরুদেব যিনি গুরু তিনি দেব। এখানে কার অর্থ প্রাধান্য পাচ্ছে? পরবর্তী অর্থাৎ উত্তর পদ বা পরপদের অর্থটাই প্রাধান্য পাচ্ছে। কথাটা বোঝা গেল? তাহলে আমরা কিন্তু এভাবেই শিখবো। আর অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই যে রুদ্র বীণা, রুদ্র বীণা, তখন কি হবে রুদ্র যে বীণা। তারপরে ধরো প্রধান শিক্ষক, কি হবে প্রধান যে শিক্ষক। তাহলে তুমি দেখো এই যে নাউনে নাউনে এখানে তুমি কি করলে, যে আর সে, টেকনিক ওয়ান, এখানে কি যে সে বসাচ্ছ। অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভে তুমি কি বসাচ্ছ, অথচ। আর অ্যাডজেক্টিভ প্লাস নাউনে কি বসাচ্ছ তুমি, শুধু, শুধু এখানে, এখানে যে যিনি তিনি, যিনি তিনি, আর এখানে শুধু যে, ব্যাস এই হচ্ছে টেকনিক, আর কিচ্ছু না, এই হচ্ছে টেকনিক আর কিচ্ছু না। তাহলে আমাকে মাথায় রাখতে হবে সাধারণ কর্ম দ্বারা কি কিভাবে হতে পারে। তাহলে একটা যে বিশেষ্য প্লাস বিশেষ্য যুগে, বিশেষণ প্লাস বিশেষণ যোগে, আর হচ্ছে বিশেষণ প্লাস বিশেষ্য যোগে। তাহলে যেখানে আমি নাউন প্লাস নাউন আছে সেখানে ব্যবহার করব যিনি তিনি, যিনি রাজা তিনি ঋষি, হলো যিনি গুরু তিনি দেব। আচ্ছা বিশেষণ প্লাস বিশেষণ, বিশেষণ কাঁচা মিটে, কাঁচা অথচ মিটে, দেখো তোমরা দেখলেই বুঝে যাবে উদাহরণ। আর এখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন অর্থাৎ বিশেষণ বিশেষ্য যোগে, যেটা প্রধান শিক্ষক, প্রধান যে শিক্ষক, রুদ্র বীণা, রুদ্র যে বীণা। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এবার দেখো নেক্সট মধ্যপদলোপী, এটা আরো সোজা। মধ্যপদলোপী আমরা যখন বহুব্রী সমাস করাবো তখন আমরা এই দুটোর একটু তুলনা নিয়ে আসবো, হ্যাঁ মাথায় রাখো। মধ্যপদলোপী কর্মধারয় আর মধ্যপদলোপী কি বললাম, বহুব্রীহি, এর তুলনা বোঝাবো, তখন তোমাদের কাছে জিনিসটা আরো স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা আমি শুধু মধ্যপদলোপী বলে দিই, যেমন মনে করো সিংহাসন, আমরা কি একটা ব্যাস বাক্য করলে কি হয়, সিংহ চিহ্নিত আসন, চিহ্নিতটা কি হয়ে যাচ্ছে, লোপ পেয়ে যাচ্ছে, যে সিংহাসন। সিঁদুর রাখার কৌটা, সিঁদুর কৌটা বা সিঁদুর কৌটো, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে মধ্যপদলোপী, বুঝতে পেরেছো? ঠিক আছে, আমরা যখন করব মধ্যপদলোপী তোমার ওই যে বললাম কি বহুব্রী, তখন আমরা এটা তুলনামূলক দেখাবো। এখন এটা নিয়ে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করছি না। যখন আমরা দুটো তুলনামূলক আলোচনা করব তাহলে আমাদের কাছে বোঝা যাবে যে কোন উদাহরণটা দেখলে আমরা সহজে বুঝে নেব মধ্যপদলোপী কর্মধারয় সমাস, আর কোন উদাহরণটা মধ্যপদলোপী বহুব্রী সমাস। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের আশা করি দ্বন্দ্ব সম্পর্কে কোনো রকম জটিলতা নেই, আমরা বুঝতে পেরে গেছি। উদাহরণ আমরা মুখস্থ করব না ধরে ধরে, তার জায়গায় আমরা প্রত্যেকটা ছক কি কিভাবে দ্বন্দ্ব হতে পারে, কিভাবে দ্বন্দ্ব হতে পারে সেটাকেই আমরা মনে রাখবো পরপর। আবার কর্মধারয়ের ক্ষেত্রে এই ছকটা মাথায় রাখবো, সাধারণ, মধ্যপদলোপী, উপমান, উপমিত, রূপক, এবং সাধারণ কর্মধারয় কি কিভাবে হতে পারে সেটা মাথায় রাখবো, নাউন প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ প্লাস নাউন যোগে, এবং কোথায় কি বসাতে হবে আমি তাও দেখিয়ে দিয়েছি। আচ্ছা উপমানের ক্ষেত্রে আমি বলেছি কি, উপমান হচ্ছে সবসময় সত্য কথা বলবে, এরকম একটা ব্যাপার যেখানে থাকছে বিশেষ্য প্লাস বিশেষণ। উপমিত কি, মিথ্যা কথা থাকছে এবং তার সঙ্গে থাকছে নাউন প্লাস নাউন অর্থাৎ বিশেষ্য প্লাস বিশেষ্য। আচ্ছা রূপকে কি থাকছে, অদৃশ্যমান প্লাস দৃশ্যমান,
যেটা আমরা পরীক্ষার খাতায় সহজে বুঝে নেব। তাহলে কোনটা সাধারণ কর্মধারয় হতে পারে, কোনটা মধ্যপদলোপী হতে পারে। যদিও আমরা মধ্যপদলোপী বিস্তর পরের ক্লাসে আলোচনা করব, এবং উপমান কর্মধারয় কিভাবে হবে, উপমিত কর্মধারয় বা রূপক কর্মধারয় কিভাবে বুঝে নেব। ঠিক আছে, ক্লিয়ার? দুটো স্লাইড ক্লিয়ার? এবারে আমরা নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইডে এই জন্য বলছিলাম যে কেন উদাহরণ আমরা মুখস্থ করব না। এই যে তোমরা বলো তো, দুটো স্লাইড দেখলে মনে হয় এই দুটো স্লাইডে যা শিখলে এরপর উদাহরণ তোমাকে মুখস্থ করতে হবে, মুখস্থ করার প্রয়োজন আছে? এবার বলো তো, প্রয়োজন আছে? প্রয়োজন আছে নাকি? প্রয়োজন আছে? প্রয়োজন নেই। কেন? দেখো, আগের আমরা দুটো স্লাইডে দেখেছি যে দ্বন্দ্ব সমাস কি কিভাবে হতে পারে। সাধারণ কর্মধারয় আমরা প্রকারভেদটা দেখেছি, সেখানে দেখালাম যে সাধারণ কর্মধারয় কি কিভাবে হয়, কি কিভাবে হয়। ঠিক তেমনি অব্যয়ীভাব সমাস ভীষণভাবে ইম্পর্টেন্ট। কি কি দিক থেকে হতে পারে অব্যয়ীভাব, কি কি ভাবে হতে পারে অব্যয়ীভাব, খুব ইম্পর্টেন্ট ভীষণভাবে। আমরা সাধারণত উদাহরণ মুখস্থ করতাম। আমি যখনই উদাহরণ দেবো তোমরা বলবে হ্যাঁ স্যার আমরা তো এইভাবে পড়তাম, কিন্তু এই ছকটাকে যখন মাথায় রাখবে, উদাহরণ, হ্যাঁ কোথায়? নোটে, হ্যাঁ হ্যাঁ, আমি সব নোটে থাকবে, অসুবিধা নেই। আমাদের তো এগুলো টেকনিক, আমরা উদাহরণ পড়বো না, আমরা এই ছক মুখস্থ করব। দেখো আমি এই উদাহরণগুলো মনে করে পড়ে গেলাম, আমার মাথা কাজ করবে না, কিন্তু তুমি এভাবে মনে রাখো তো, কাছে বা নৈকট্য বোঝাতে বা সামীপ্য অর্থে, সীমা বোঝাতে, ক্ষুদ্র অর্থে, পক্ষে বোঝাতে, বিপরীতার্থক বোঝাতে, সাদৃশ্য বা মিল বোঝাতে, কোনো শব্দের বারংবার প্রয়োগে অভাব বোঝাতে, এই যখনই দেখবো এই কটা পয়েন্ট যেখানে কাছে বোঝাচ্ছে, সীমা বোঝাচ্ছে, ছোট বোঝাচ্ছে, পক্ষে বোঝাচ্ছে, বিপরীত বোঝাচ্ছে, কোনো শব্দের বারংবার প্রয়োগ আসছে, চোখ কান বুঝে কি করে ফেলবো? অব্যয়ীভাব সমাস। আমি তোমাকে এটা দেখাচ্ছি, কোনো শব্দের বারংবার প্রয়োগ। পরীক্ষায় পড়েছে প্রতিক্ষণ, তাহলে আমি যদি এটাকে ব্যাস বাক্য করি কি হবে? ক্ষণে ক্ষণে। কি হয়ে গেল? ক্ষণে ক্ষণে কি হয়ে গেল? চোখ কান বুঝে কি? অব্যয়ীভাব সমাস। আমি যদি বলি তোমাকে, ধরো একটা সোজা উদাহরণ দিই, তুমি তাহলে বুঝতে পারবে। উপকূল, উপকূল। আমি শেষে আরেকটা কথা বলে দেবো যখন পুরোটা বোঝানো হয়ে যাবে। আমরা কি ছোট থেকে উপসর্গ পড়েছি তো? উপসর্গ, যার উপর এটা আবার দাঁড়িয়ে আছে, এটা আবার দাঁড়িয়ে আছে। ছোট থেকে আমরা উপসর্গ পড়েছি তো, উপসর্গ কোথায় বসে? শব্দের আগে না পরে? শব্দের আগে। আর অনুসর্গ পরে। আগের দিন ক্লাসে বুঝেছি অনুসর্গ কোথায় বসে? পশ্চাতে, পরে। পশ্চাতে অবস্থান যার। আর উপসর্গ হচ্ছে, এই যেমন মনে করো আমি তোমাকে বলছি হার, এটা একটা কি স্বাধীন অর্থবোধক শব্দ, এটা বিভিন্ন অর্থ আছে। নিবেদিতা, এই শব্দটার বিভিন্ন অর্থ আছে। হার মানে তোমার অলংকার হতে পারে, গলার হার। হার মানে সুদের হার হতে পারে। হার মানে তুমি কোনো খেলায় পরাজিত হয়েছো, সেই হার হতে পারে। কিন্তু বাবা তুমি খেয়াল করো, এই শব্দের আগে তুমি যখন বসালে প্র, হয়ে গেল কি? প্রহার, অর্থের বদল হলো। তুমি যদি বসি দাও ভাই আ, হয়ে গেল আহার, অর্থের বদল হয়ে গেল। তুমি যদি বসাও বি, হয়ে গেল বিহার। বিহার মানে কি? ভ্রমণ। আমরা করেছি তো, বিহার মানে বিহার দেশ, কথা বলছি না, বিহার মানে ভ্রমণ। আমি যদি বসি উপ, উপ কি হয়ে গেল? উপহার। এরকম, বুঝতে পারছো সমস্ত কিছু? তাহলে এইগুলো, তাহলে আমি কি দেখছি উপসর্গ কোথায় বসছে? শব্দের ঠিক আগে। এবারে দেখো কেন স্যার এইসব বলছেন কেন? কাছে বা নৈকট্য বা সামীপ্য বোঝাচ্ছে। আমি যদি বলি উপকূল, উপকূল, উপটা কি গো? উপকূল, উপকূলটা কি? উপকূল হচ্ছে কি বলবো, এটাকে যখন ব্যাস বাক্য করবো কি হবে? উপকূল হচ্ছে কুলের সমীপে, কাছাকাছি, কুলের সমীপে, উপনগরী। এগুলো আমরা তাহলে আগে কি করতাম? ধরে ধরে মুখস্থ করতাম। যখনই দেখবে এই যে উপকূল, উপনগরী এরকম থাকছে, তার মানে কি হয়ে যাচ্ছে? তখনই কি হচ্ছে? কাছে বা নৈকট্য বা সামীপ্য বোঝা যাচ্ছে, তার মানে কি হয়ে যাবে? কি হয়ে যাবে? চোখ কান বুঝে অব্যয়ীভাব সমাস। কথাটা বুঝতে পেরেছ? আমি তো হচ্ছে অভাব অর্থে, অভাব, অভাব। সব সময় বলে দিচ্ছি, যখন শব্দের সঙ্গে
শব্দের সঙ্গে হা যোগ থাকবে, হা, চোখ কান বুঝে অব্যয়ভাব সমাস। হা ভাত, ভাতের অভাব। হা ঘর, ঘরের অভাব। কথাটা বুঝতে পারলাম, বোঝাতে পারলাম? যখনই যে বললাম উপকূল, উপনগরী, উপ 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 উপনগরী, উপকূল, উপকূল মানে কি? কুলের সমীপে, কুলের সমীপে মানে কুলের কাছাকাছি, এটাকেই বলে উপকূল। উপনগরী, নগরীর সমীপে, নগরীর কাছেই সেটা উপনগরী। কথাটা বোঝা গেল? তাহলে উপকূল, উপনগরী। আর আমি যখন বলছি অভাব অর্থে, তখন কি বসবে শব্দের সঙ্গে? হা কথাটা যোগ করো। হা ঘর, ঘরের অভাব। হা ভাতে মানে ভাতের অভাব। ক্লিয়ার হলো? এবার দেখো, কোন শব্দের বারংবার প্রয়োগ, শব্দের সঙ্গে যখনই প্রতি কথাটা যুক্ত থাকবে, প্রতি, আমরা বলি না প্রতি গৃহ মানে কি? গৃহে গৃহে। প্রতিক্ষণ, ক্ষণে ক্ষণে। তাহলে কি হয়ে গেল? কোন শব্দের বারংবার প্রয়োগ, তাহলে সেটা কি হলো? চোখ কান মুছে অব্যয়ভাব সমাস। তারপরে ধরো সাদৃশ্য বা মিল। আমি বলছি প্রতিধ্বনি, এখানেও কিন্তু প্রতি আছে, কিন্তু মাথায় রাখতে হবে ওটা শব্দের বারংবার প্রয়োগ, আর এটা হচ্ছে মিল। আমি যদি বলি প্রতিধ্বনি, প্রতিধ্বনিটা কি? আমি বলবো ধ্বনি ধ্বনি, এরকম তো হয় না। এখানে যেমন কোনো শব্দের বারংবার প্রয়োগ হচ্ছে প্রতিক্ষণ মানে কি? ক্ষণে ক্ষণে। প্রতিগৃহ, গৃহে গৃহে। তাহলে এই যে বলছি সাদৃশ্য বা মিল বোঝাতে, তাহলে ধ্বনি, প্রতিধ্বনি মানে কি? ধ্বনির সদিশ, সেটাই তো প্রতিধ্বনি। প্রতিমূর্তি, মূর্তির সদিশ। তোমাকে কেউ যদি একটা বানাতে বলে, একটা মাটি দিয়ে তোমাকে করছে, সে তোমার মতো করে সে তোমাকে বানিয়ে দিল, তাহলে সেটা কি? তুমি জীবন্ত দাঁড়িয়ে আছো, তোমার পাশে যেটা দাঁড়িয়েছে সেটা প্রতিমূর্তি, অর্থাৎ সেটা কি হলো? মূর্তির সদৃশ্য, মানে সাদৃশ্য বা মিল অর্থে। তাহলে বারবার বোঝো, কাছে বা নৈকট্য বা সামীপ্য বোঝাতে উপনগরী, উপকূল। আচ্ছা, অভাব বোঝাতে কি বললাম? এই যে হা ভাত, হা ঘর। কোন শব্দের বারংবার প্রয়োগে কি বললাম? মাথায় রাখতে হবে প্রতিগৃহ, যে গৃহে গৃহে, প্রতিক্ষণ, ক্ষণে ক্ষণে। সাদৃশ্য বা মিল বোঝাতে কি বললাম? প্রতিধ্বনি, ধ্বনির সদৃশ্য। প্রতিমূর্তি, মূর্তির সদৃশ্য। ঠিক আছে? ব্যাস। এবারে দেখো বিপরীত বোঝাতে, বিপরীত। বিপরীত কি? প্রতিকূল। প্রতিকূল আমরা কি বলি? প্রতিকূল কথাটা আলাদা, অনুকূল কথাটা আলাদা। এই যে পক্ষে, অনুকূল মানে কুলের কি? পক্ষে, সেটাই অনুকূল। অনুপ্রবেশ, প্রবেশের পক্ষে। কিন্তু যখন বলবো বিপরীত, বিপক্ষ, বি কথাটা থাকবে, বিপক্ষ মানে পক্ষের বিপরীত। ঠিক আছে? প্রতিকূল, কুলের বিপরীত। তাহলে দেখো সহজে তুমি শুধু এইগুলো মাথায় রাখতে হবে। কি কি ভাবে হচ্ছে, যে কাছে, নৈকট্য বা সামীপ্য বোঝাতে, অভাব বোঝাতে, একই শব্দের বারংবার প্রয়োগে, সাদৃশ্য বা মিল বোঝাতে, বিপরীতার্থক বোঝাতে, পক্ষে বোঝাতে। আর কি? ক্ষুদ্র অর্থে। ক্ষুদ্রতে কি হতে পারে? তুমি মনে করো উপসাগর, ছোট, ছোট সাগর বা ক্ষুদ্র সাগর। উপনদী, ক্ষুদ্র নদী। ঠিক আছে? আর একটা কি? সীমা। এইটাকেও কিন্তু আমরা খুব ভালো করে একটুখানি স্টার চিহ্ন দিয়ে রাখবো, কারণ এটার সঙ্গে আবার তৎপুরুষের একটুখানি গন্ডগোল আছে, মাথায় রাখতে হবে। আমরা মধ্য পদলোপী কর্মধার হয়, আর ওখানে মধ্য পদলোপী কি বলেছি? কি বলেছি? বহুব্রী। দুটোকে তুলনামূলকভাবে বোঝাবো। আর আমরা একটা সীমা বোঝাতে আমি বলে দিচ্ছি, যেমন মনে করো এখানে মনে করো আজীবন, জীবন পর্যন্ত। দিনভর মানে কি? দিন থেকে রাত পর্যন্ত, সারা দিন যেটা। ঠিক আছে? দিনভর মানে কি? সারা দিন ধরে আর কি, দিন। হ্যাঁ, কণ্ঠ পর্যন্ত। ভেরি গুড। তাহলে এইটাকেও কিন্তু একটুখানি স্টার চিহ্ন দিয়ে রাখছি, যেগুলো আমরা স্টার চিহ্ন দিয়ে রাখছি, যেগুলো আমরা তুলনামূলকভাবে পড়াবো। ঠিক আছে? তাহলে দেখো এটাকে, এক্ষেত্রে আমি এখন গেলাম না, পরে বোঝাচ্ছি। তাহলে দেখো যেভাবে আমরা দ্বন্দ্ব দেখেছি কি কিভাবে হয়, যেভাবে দেখলাম অব্যয়ভাব হয়, সেক্ষেত্রে দেখো এটা মাথায় রাখতে হবে। আমি আরেকবার পয়েন্টগুলো বলে দিই। কাছে, নৈকট্য, সামীপ্য বোঝালে, সীমা বোঝালে, ক্ষুদ্র অর্থে, পক্ষে বোঝালে, বিপরীতার্থক বোঝালে, সাদৃশ্য বা মিল বোঝালে, কোনো শব্দের বারংবার প্রয়োগে এবং অভাব অর্থে অব্যয়ভাব সমাস হয়। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এবার নেক্সট, অসুবিধা আছে? শুধু এইগুলোকে মাথায় রাখবো। এর একদম সোজা, দ্বিগু সমাস। দ্বিগু সমাস। দ্বিগু, ভালো করে দেখো, দ্বিগুর দুটো ভাগ আমি দেখাচ্ছি, একটা সমাহার আর একটা কি আছে? তদ্ধিতার্থক। ভালো করে দেখো, সমাহার আর একটা হচ্ছে তদ্ধিতার্থক। সমারটা কি?
আমি বলছি মনে করো সপ্তাহ, ত্রিভুবন, ত্রিভুবন বা পঞ্চবটি, দ্বিগু, সমাহার। এই যে সমাহার, সমাহার, সপ্তাহ মানে কি সপ্ত অহের সমাহার, ত্রিভুবন, ত্রিভুবনের সমাহার, পঞ্চবটি, পঞ্চবটের সমাহার। কিন্তু যদি বলি আমি বাবা দশানন, এইবারে তো স্যার গন্ডগোলটা আপনি বারবার করে দিচ্ছেন। তাহলে কি করব? 10 আননের সমাহার কি কখনো করব? 10 মাতার সমাহার কি হয়? যে ক্ষেত্রে তোমাদেরকে দেখালাম কি, ওই যে একটা অথচ দিয়ে দেখালাম সাধারণ কর্মধারয়ে। আমি যদি বলি কাঁচা পাকা, তাহলে কাঁচা ও পাকা, বিশেষণ প্লাস বিশেষণ। আমি যদি বলি কাঁচা মিটে, তাহলে হয়ে যাবে কি কাঁচা অথচ মিটে সাধারণ কর্মধারায়। ঠিক আছে, বুঝতে পেরেছো? ভালো করে এই জায়গাটা দেখো। আমি কিন্তু করবো না এখানে দশাননের সমার। ওই জন্য আমি বললাম যেগুলো তুলনামূলকভাবে পড়াবো সেগুলোকে মাথায় রাখতে হবে। দশানন কি, কে? রাবণ। তাহলে এখানে আমরা যখন বহুব্রী সমাস পড়াবো কি, সেখানে পূর্বপদ পরপদ কোনোই নয়, একটা অন্য পদের অর্থ প্রাধান্য পাই, যে কারণে এটা দ্বিগু সমাস নয়। এটাকে মাথায় রাখতে হবে, ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে এটা মাথায় রাখতে হবে যে আমরা কি সমাসে দেখবো কি পূর্বপদ পরপদ এদের অর্থ প্রাধান্য পাচ্ছে, কিন্তু আমরা কি দেখবো বহুব্রী সমাসে কি অন্য একটা পদের, অন্য একটা পদের অর্থ সেখানে প্রকাশ পাচ্ছে, যে কারণে যে দশানন বলতে 10 আনন যার, এখানে দশাননটা কে? রাবণ। এখানে রাবণকে বোঝাচ্ছে, যে কারণে এটা বহুব্রী সমাস। এটাকে কিন্তু আমি বলতে পারি না 10 আননের সমাহার মানে সেটা সমাহার দ্বিগু। ক্লিয়ার? এটা নয়। আমরা যখন ওখানে পড়াবো তখন এগুলো আলোচনা করব, বহুব্রীতে আলোচনা করব। ঠিক আছে, ভীষণ এগুলোকে বুঝতে হবে, কিন্তু এগুলো কিন্তু সোজা জিনিস নয়। হ্যাঁ, এগুলো কিন্তু মোটেই সোজা নয়। তাহলে দেখো, যখন আমি বলছি তাহলে কি সপ্তাহ, তখন আমি কি বলছি সপ্ত অহের সমাহার, ত্রিভুবন, ত্রিভুবনের সমাহার, পঞ্চবটি, পঞ্চবটের সমাহার। কিন্তু তদ্বিতাত্মক দিক হচ্ছে কি, আমি যদি মনে করো বললাম এক করি, তখন কিন্তু এক করি সমার বলবো কি অন্য অর্থ, তদ্বিতার্থকে অন্য একটা অর্থ প্রকাশ পায়। ঠিক আছে, কি এক করি দিয়ে কোনো কেনা কিছু আর কি। এবারে যখনই দেখবে এক করি, দু করি, তিন করি, 5 সের, 6 সের, 7 সের, এই উদাহরণগুলোকে মাথায় রাখবে। যখনই দেখবে একদম দ্বিগু সমাস, তদ্বিতার্থক দ্বিগু, এর বেশি নেই। এক সের, এক করি, 2 সের, 3 সের, 4 সের, 5 সের, 6 সের, যত সেরই দিক, সের মনেই সেখানে কি চলে আসছে দ্বিগু সমাস। বোঝা গেল? তাহলে এখানে সংখ্যা বোঝাচ্ছে দ্বিগু, সপ্ত অয়ের সমাহার, ত্রিভুবনের সমাহার। সংখ্যা বোঝাচ্ছে মানে কি সমাহার বোঝাচ্ছে। এই যে সপ্ত সংখ্যা, এই যে বলছি সপ্ত অয়ের সমাহার, ত্রিভুবন, ত্রিভুবনের সমাহার, পঞ্চবটি, পঞ্চবটের সমাহার। যখন এখানে বলবে এক করি, ঠিক আছে, দু করি, এক সের, এক সের মানে 5 সের, 6 সের, 7 সের, ঠিক আছে, তখন হচ্ছে সবকিছুই দ্বিগু সমাস। এর পরেরটা খুব ইম্পর্টেন্ট, মারাত্মক। প্রশ্ন দেখে কি করে সহজে বুঝে নেব তৎপুরুষ সমাস কিভাবে হবে? খুব মারাত্মক, মারাত্মক। এই জিনিসটা পুরোটা আবার দাঁড়িয়ে আছে কারকের উপর, পুরোটা দাঁড়িয়ে আছে কারকের উপর। খুব ভালো করে আজকে এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা সত্যি তো উদাহরণ দেখে কি করে সহজে আমরা বুঝবো যে পরীক্ষার হলে কোনটা কি কারক। যেমন দেখেছি কি করে সমাস আমরা নির্ধারণ করব। দেখো, যেগুলো আমরা তুলনামূলক বললাম সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, তুলনামূলক। তাহলে কিন্তু বুঝতে আমাদের সুবিধা হবে। ভালো করে দেখো, পরীক্ষার হলে প্রশ্ন দেখে আমরা সহজে কিভাবে ধরে নেব কোনটা কর্মকারক, কোনটা করণ কারক। মানে করণ কারক এভাবে বলেছিলাম। আমরা সমাসের ক্ষেত্রে দেখব কোনটা কর্ম তৎপুরুষ সমাস, কোনটা করণ তৎপুরুষ সমাস। ভালো করে দেখো, কর্ম তৎপুরুষটা আলোচনায় আসছি। হ্যাঁ, কর্ম তৎপুরুষ, এই কর্ম মানে কি রে? কর্ম মানে কি? কাজ করা, কলা বেচা, এটা কি রে? কাজ নাকি? রথ দেখা? হ্যাঁ, আমি ওটা বাদ দিচ্ছি, ওসব বাদ দিচ্ছি।
কর্ম মানে কি বললাম? কি বললি তোরা? কাজ। কাজ অর্থে কর্ম। ঠিক আছে। আমরা দেখেছি কটা পদ দেখেছি? একটা একটা সমসমান পদে একটা পূর্বপদ আর একটা কি পরপদ দিয়ে কি হচ্ছে সমাস বদ্ধ পদ বা সমস্ত পদ। এটা কি? কলাটা কি? পূর্বপদ। বেচাটা কি? পরপদ বা উত্তরপদ। রথ পূর্বপদ। দেখাটা কি? দেখাটা কি রে? পরপদ। এই দ্বিতীয়াংশের দ্বারা যখন কোনো কাজ বোঝানো হবে, দ্যাটস ইট, কর্ম তৎপুরুষ সমাস। চোখ কান বুঝে আর কিছু করার দরকার নেই। কি বললাম স্যার? কি বললেন? যখন কোনো উদাহরণ দেখতে পাচ্ছিস, যখন কোনো শব্দবন্ধ দেখতে পাচ্ছিস, যখনই সেই শব্দবন্ধের দ্বিতীয়াংশ দ্বারা, কি বললাম ভালো করে খেয়াল রাখ, শব্দবন্ধের দ্বিতীয়াংশ দ্বারা যখনই কোনো কাজ করা বোঝানো হচ্ছে, চোখ কান বুঝে কি সমাস করব? হ্যাঁ, কর্ম তৎপুরুষ সমাস। কলা বেচা, রথ দেখা, আরো আরো যা উদাহরণ আছে ভাই, সব সব সব। ঠিক আছে? তাহলে কি দেখলি? পূর্বপদ পরপদ। তাহলে এই যে দ্বিতীয়াংশ মানে কি? পরপদ বা উত্তরপদ। তাহলে এর দ্বারা যদি কোনো কাজ করা বোঝানো হয় তাহলে কি সেটা? চোখ কান বুঝে কর্ম তৎপুরুষ সমাস। এবার বল ক্লিয়ার না ক্লিয়ার নয়? ভালো করে বোঝ, এখনো সময় আছে, বল। দ্বিতীয়াংশের দ্বারা যখনই কোনো কাজ করা বোঝানো হবে সেটা কি সমাস? কর্ম তৎপুরুষ সমাস। বাহ, ভেরি গুড। কিন্তু যদি এরকম থাকে স্যার ব্যক্তিগত, আমি তো বইতে দেখেছি ব্যক্তিগত, স্যার এর এই এই যে আপনি বললেন দ্বিতীয়াংশের দ্বারা কোনো কাজ করানো বোঝানো হয়, তাহলে স্যার এইটাও তো কর্ম তৎপুরুষ সমাস। আমি বইয়ের উদাহরণে মুখস্থ করেছি। আগের দিন ক্লাসে একজন বলছিল ছেলেটি ছাদ থেকে ঘুড়ি ওড়ায় অপাদান কারক নাকি। তাকে আমি বোঝালাম, যুক্তি দিলাম, ব্যাখ্যা দিলাম, সে তারপরেও বলছে অপাদান কারক। আমি বলেছিলাম যে কোনো স্থানের সঙ্গে যদি কর্তা বা কর্মের একটা পজিটিভ ধনাত্মক সম্পর্ক থাকে সেটা সবসময় অধিকরণ কারক। আমি একটা ওই জন্য উদাহরণ দিয়েছিলাম, ছেলেরা বারান্দা থেকে দাঁড়িয়ে ঠাকুর দেখে আর ছেলেরা বারান্দা থেকে নেমে ঠাকুর দেখে। ছেলেরা যখন বারান্দায় দাঁড়িয়ে ঠাকুর দেখছে, ছেলেদের সঙ্গে বারান্দার সম্পর্ক হচ্ছে সবসময় ধনাত্মক সম্পর্ক, যে কারণে সেটা হলো অধিকরণ কারক। আর যখন ছেলেরা বারান্দা থেকে নেমে ঠাকুর দেখছে, তখন বারান্দা থেকে নেমে যাচ্ছে মানে বিচ্যুত হয়ে যাচ্ছে। আমরা বলেছিলাম কোনো স্থান বা কোনো আধার থেকে বিচ্যুত হয়ে যাওয়া মানে সেটা অপাদান কারক। তাহলে সেই হিসাব মতো ছেলেটি ছাদে দাঁড়িয়ে ঘুড়ি ওড়ায়, তাহলে ছাদের সঙ্গে ছেলেটির কি সম্পর্ক হওয়া উচিত? ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক, তার মানে কি অধিকরণ না অপাদান? অধিকরণ কারক। কিন্তু তাও বললো অপাদান কারক বোঝানোর পরেও, এত উদাহরণ দিয়েও। ঠিক আছে? তো এইখানেই আমি এই কথাটা কেন বললাম যে স্যার আপনি বললেন যে পূর্বপদ পরপদ, আমি সবই বুঝতে পারলাম। আপনি খুব ভালো বললেন পূর্বপদ পরপদ এই দ্বিতীয়াংশের দ্বারা কাজ বোঝানো হচ্ছে, এই জন্য কর্মতৎপুরুষ সমাস। স্যার আমি বইয়ের পাতায় ফেসবুকের পেজে এটাই উদাহরণ দেখেছি ব্যক্তিগত, তাও লেখা আছে কর্মতৎপুরুষ সমাস। কিন্তু আপনি তো বললেন কাজ বোঝানো হলে, এখানে তো এই দ্বিতীয়াংশের দ্বারা কোনো কাজ বোঝানো হচ্ছে না স্যার। আমি ফেসবুকের পেজে দেখেছি এটা কর্মতৎপুরুষ, এটা আমি দেখেছি বইয়েতে দেখেছি। ঠিকই দেখেছো, কিন্তু কেন কর্মতৎপুরুষ হলো? মাথায় রাখবে এই ব্যক্তিগতটা কি? সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। মাথায় রাখতে হবে প্রথম কৌশলটা কি দেখালাম? প্রথম কৌশলটা কি দেখালাম? পূর্বপদ প্লাস পরপদ। এই পরপদের মধ্য দিয়ে যদি কোনো কাজ বোঝানো হয় সেটা হচ্ছে কর্মতৎপুরুষ সমাস। টেকনিক 1। টেকনিক 2, এই পূর্বপদ যোগ পরপদ কি হলো গো? সমাসবদ্ধ পদ, তাই তো? এই সমাসবদ্ধ পদের শেষে যদি গত থাকে, গত, পণ্য, এই শব্দগুলো থাকে, রূঢ়, এই শব্দ যদি থাকে বন্ধগুলো, অবভিয়াসলি চোখ কান বুঝে কর্ম তৎপুরুষ সমাস। আর কিছু দেখার দরকার নাই। তোমাকে পরীক্ষার হলে এবার ভাবতে হবে। যদি তোমাকে থাকে, যদি মনে করে থাকে ব্যক্তিগত, শেষে কি আছে? গত। বিষয়াপন্ন কি আছে? অশ্বারূঢ় কি আছে? বয়প্রাপ্ত কি আছে? যখন মাথায় রাখবে, এগুলো সব নোটে দেওয়া থাকবে। তাহলে দুটো টেকনিক মাথায় রাখতে হবে। যদি পূর্বপদে যে পরপদ,
পরপদের মধ্য দিয়ে, দ্বিতীয়াংশের মধ্য দিয়ে কোনো কাজ বোঝানো হয়, সব সময় চোখ কান মুজে কর্ম তৎপুরুষ সমাস। 2 নম্বর টেকনিক, পূর্বপদ পরপদ মিলে সমস্ত সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। এই সমাসবদ্ধ পদের আমি বলছি যে ব্যক্তিগত এই যে এই শব্দবন্ধ, ঠিক আছে, যদি গত, পণ্য, রুরো ইত্যাদি ইত্যাদি থাকে, তাহলে চোখ কান মুজে কি সমাস? কর্ম তৎপুরুষ সমাস। ক্লিয়ার? ক্লিয়ার? আর মুখস্থ করতে হবে? এবার বলতো, প্রশ্ন করতে হবে কিন্তু যুক্তি দিয়ে প্রশ্ন করতে হবে। হলো? হলো? এবারে বোঝাবো করণ তৎপুরুষ সমাস। বুঝতে পেরেছিস? এটাও একটা গন্ডগোলের ব্যাপার, একই ব্যাপার। এটা দিয়ে ওটা হবে, পূর্বপদ প্লাস পরপদ, পূর্বপদ প্লাস পরপদ ইকাল টু কি? সমাসবদ্ধ পদ। এ ভাই, এটা দিয়ে এটা হবে, মানে পূর্বপদ দিয়ে পরপদ হবে, এরকম একটা ব্যাপার। এটা দিয়ে ওটা হবে, লিখছি এটা দিয়ে ওটা ওটা হবে, বা প্রথম অংশের দ্বারা দ্বিতীয় অংশ হবে, দ্বিতীয়াংশ হবে, দ্বিতীয়াংশ হবে। বা এখানে কি আছে রে? দিয়ে দ্বারা আছে না? তাহলে কি সমাস? আর দ্বারা দিয়ে গেলে কি হয়? করণ কারক, আমরা দেখেছি। তাহলে প্রথমটা দিয়ে দ্বিতীয়টা হবে, বা পূর্বপদ দিয়ে পরপদ বা উত্তরপদ হবে। ভাই আমি যদি বলি, একটা উদাহরণ দিই, ঋণগ্রস্ত, তাহলে হয়ে গেল ঋণ দ্বারা গ্রস্ত, মানে কি? প্রথমটা দিয়ে দ্বিতীয়টা হচ্ছে না। জরা জীর্ণ, জরা দ্বারা জীর্ণ, প্রথমটা দিয়ে কি হচ্ছে? দ্বিতীয়াংশ ঘটছে। এটা হচ্ছে ফার্স্ট টেকনিক, এটা দিয়ে ওটা হবে। আর কর্ম তৎপুরুষের ক্ষেত্রে দেখেছিলাম, যদি সমাসবদ্ধ পদের শেষে গত, পণ্য, রুরো ইত্যাদি ইত্যাদি থাকে, তাহলে আমি দেখেছিলাম কর্ম তৎপুরুষ। ঠিক একই সমাসবদ্ধ পদের শেষে যদি আমরা হীন, রহিত, শূন্য ইত্যাদি শব্দবন্ধের ব্যবহার দেখি, চোখ কান বুঝে কি সমাস? করণ তৎপুরুষ সমাস। অনেক সময় উদাহরণ দিয়ে থাকে জ্ঞান শূন্য, থাকে না উদাহরণে? তারপরে মনে করো বৃত্তিহীন, বৃত্তিহীন, থাকে না? শেষে কি আছে গো? ব্যাস, তাহলে এইগুলো মাথায় রাখতে হবে। এখানে কর্ম দেখলাম কি, সমাসবদ্ধ পদের শেষে যদি আমাদের যে রুরো, তারপরে কি অতীত এই ইত্যাদি, গত, পণ্য ইত্যাদি থাকে, সেটা হচ্ছে কর্মতৎপুরুষ। আর আমার এখানে দেখবো যদি শূন্য থাকে, হীন থাকে, রহিত থাকে, সবগুলোই শূন্য একই। হীন মানেও তো কি? শূন্য না? নেই মানেই তো শূন্য। রহিত মানে কি? সে তাও তো শূন্য। তাহলে এই যে শূন্য, হীন, রহিত এসব বোঝানো হচ্ছে, তাহলে সেটা হচ্ছে করণ তৎপুরুষ সমাস। এবারে বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার? শব্দবন্ধ যেমন বুদ্ধিরহিত, ওই যে জ্ঞান শূন্য, বুদ্ধিরহিত, বৃত্তিহীন, এগুলো সবই তো শূন্যতা অর্থে, সেটা বললাম। এবার দেখো, তাহলে আমাদের কর্মকরণ হয়ে গেল। এইগুলো কিন্তু একটু ইজিলি আছে, এবারে দেখো তোমরা বুঝতে পারবে, আর কিছু নয়। দেখো, সম্বন্ধ তৎপুরুষ কিন্তু খুব সোজা, খুব সোজা। আমি যদি বলি রাজপুত্র, কি হবে? ব্যাস, সম্বন্ধ তৎপুরুষ। রান্নাঘর, রান্নাঘর, শুধু রটা উঠে যাচ্ছে, ঘরের সঙ্গে রান্নার সম্পর্ক আছে, রাজার সঙ্গে, হ্যাঁ, রান্নার ঘর, রাজার পুত্র, সম্বন্ধ তৎপুরুষ। একটার সঙ্গে একটা যখনই সম্বন্ধ থাকবে, সম্পর্ক থাকবে, সেটাই সম্বন্ধ তৎপুরুষ। রান্নার জন্য ঘর, রান্নার ঘর একই। তোমার তো অপশানে শুধু এখানে তৎপুরুষ সমাস থাকবে, নিমিত্ত। হ্যাঁ, হবে হবে হবে, অসুবিধা নেই, অসুবিধা হবে না, অসুবিধা নেই। রান্নার জন্য ঘর, রান্না, হ্যাঁ, অসুবিধা নেই, অসুবিধা নেই, ওটা অসুবিধা নেই। ঝগড়া করিস না বাবা তোরা। এবারে দেখ, অধিকরণ, অধিকরণ আমি যদি মনে কর বলি, অধিকরণ আমরা কোথায় শিখেছি? কোথায়? আমরা যদি বলি গৃহবাস, কোথায় বাস? তাহলে গৃহতে বাস। বা ভারত বিখ্যাত, কোথায়? ভারতে বিখ্যাত, এইগুলো তোদের হয়ে যাবে। অপাদান তৎপুরুষ, মানে এইগুলো একদম সোজা। মায়া মুক্ত মানে কি? তোরা নিজেরাই বলতে পারবি। পদচ্যুত,
পদ হইতে চ্যুত। দেখ সেই পদচ্যুত মানে কি, দেখ আমরা কি করেছি, কোনো স্থান বা নেগেটিভ করিনি, তাহলে মায়া মুক্ত, এখানে সেই নেগেটিভ সম্পর্ক আসছে না। পদচ্যুত, পদ হইতে চ্যুত, নেগেটিভ সম্পর্ক আসছে না। একই ব্যাপার, শুধু ভালো করে বুঝতে হবে, আর কিচ্ছু না। আচ্ছা, তাহলে না তৎপুরুষ কোনটা? না, মনে করো নাতে সবসময় একটা অ থাকবে, অসম্ভব, অসম্ভব। তারপর কোনো অনাবৃত, অসম্ভব মানে কি, নয় সম্ভব। অনাবৃত মানে কি, নয় আবৃত। যেখানে দেখবি অসম্ভব, অনাবৃত এরকম থাকছে, সেটা কি হবে? না তৎপুরুষ সমাস। চোখ কান বুঝে। আচ্ছা, আরেকটা হচ্ছে নিমিত্ত তৎপুরুষ। এই যে বললাম নিমিত্ত তৎপুরুষ কোনটা হচ্ছে, ও যেটা বললো জন্য বোঝাচ্ছে, যেমন ঘর পাগল মানে কি, ঘরের জন্য পাগল। বালিকা বিদ্যালয় মানে বালিকাদের জন্য বিদ্যালয়, এইগুলো। আচ্ছা, এবারে ধর ক্রিয়া বিশেষণ, খুব ভালো করে দেখ। ক্রিয়া বিশেষণ যেখানে আদ কথাটা যুক্ত থাকবে, আদ, চোখ কান বুঝে ক্রিয়া বিশেষণ অর্থাৎ তৎপুরুষ সমাস। আদ ফোটা, আদ পাকা, যেখানে এই কথাটা যোগ থাকছে আদ কথাটা, সেটা চোখ কান বুঝে কি হবে? আধ ফোটা মানে কি, আদো ভাবে ফোটা। আধ পাকা মানে কি, আদো ভাবে পাকা। তাহলে কি হয়ে গেল? একদম তৎপুরুষ সমাস। আমি এখানে কি বললাম, নায়ের ক্ষেত্রে অসম্ভব, কি যোগ আছে? অ, অ, অসম্ভব, অ কথাটা যোগ আছে। আমি যদি বলি মনে কর অনাবৃত, কি আছে? অ, নয় আবৃত। আমি এখানে ক্রিয়া বিশেষণের ক্ষেত্রে কি যোগ থাকে বললাম? আদ, আধ পাকা, আদো ভাবে পাকা। কথাটা বোঝা গেল? ব্যাস। ব্যাপ্তি, এবারেই একটুখানি গন্ডগোল। আমরা এর আগে কিন্তু একটা করেছিলাম সীমা, সীমা করেছিলাম, দেখ সীমা বোঝাতে, সীমা বোঝাতে ওখানে কি উদাহরণ দেখেছিলাম? আজীবন, জীবন পর্যন্ত। তারপরে ধর দিনভর মানে কি, সারাদিন ধরে। কিন্তু দেখ এখানটা ভালো করে খেয়াল কর, এই যে ব্যাপ্তি মানে কি, আমি যদি বলি বিশ্বযুদ্ধ, বিশ্বব্যাপী যে যুদ্ধ সেটাই তো বিশ্বযুদ্ধ, তাহলে এখানে দেখ ব্যাপ্তি হচ্ছে না। তারপর আমি যদি তোকে বলি চিরসুখী, চিরকাল, চিরকাল ব্যাপী যে সুখী, তাহলে এটা ব্যাপ্তি সমাস। কথাটা বোঝা যাচ্ছে? কিন্তু ওখানে যখন আমার আছে সীমা বোঝাতে, ওখানে তাহলে দেখে আমি সহজে বুঝতে পারবো তো, আজীবন, আজীবন, জীবন পর্যন্ত, দিনভর, সারা দিন ধরে, সারা দিন ধরে। ঠিক আছে? কিন্তু এখানে ব্যাপ্তিতে কি এভাবে থাকবে, ব্যাপ্তিতে কি থাকবে? চিরসুখী, যে চিরকাল ব্যাপী যে সুখী। তারপরে মনে কর বিশ্বযুদ্ধ, বিশ্বব্যাপী যে যুদ্ধ সেটাই বিশ্বযুদ্ধ। ব্যাস। উপপদ, উপপদ তৎপুরুষ, এগুলো একদম সোজা, উপপদগুলো একদম সোজা। আমরা দেখবি পঙ্কজ, পঙ্কজ কি করেছি? মাকে জন্মে যে পঙ্কজ, এইগুলোই। ছেলে ধরা, ছেলে ধরা, ছেলেকে ধরে যে, উপপদ তৎপুরুষ সমাস, ছেলেকে ধরে যে। ব্যাস, এইটুকুই। এবার যদি দেখো তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে তোমরা বলো যে এটা থেকে তোমরা বুঝতে পারোনি বা বুঝতে পেরেছো, তাহলে আমি আর একবার বলে দেব। হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে দেখো, বলো। তাহলে আমরা আজকে দেখালাম কি, হ্যাঁ, আমরা আমরা দেখালাম কি, যে আগের দিনও যেভাবে আমরা কারক শিখেছি, যে হইতে থেকে এভাবে এগুলো হয়তো আমরা তাড়াতাড়ি করতে পারবো, যতটা ভাবি একে অপরের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক, রিলেশনশিপ ভালো, কিন্তু আদৌ তা নয়। এদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা দ্বন্দ্ব আছে, ঝগড়া আছে, বিবাদ আছে। আমরা আগের দিন ক্লাসে সেটা সমস্যার সমাধান করেছি। আজকে আমরা শেখালাম যে সমাস কিভাবে আমরা ছোট থেকে শিখেছি। আমরা ছোট থেকে অ্যাকচুয়ালি শিখেছি যে উদাহরণগুলো বারবার পড়া, বারবার প্র্যাকটিস করা, অভ্যাস করা, সেভাবে আমরা মনে রেখেছি। পরীক্ষার হলে গিয়ে আমাদেরকে একটা সমস্যায় পড়তে হয়। কিন্তু আজকে যদি আমরা এই সমাসের ক্লাসটা করে থাকি, আমরা দেখব উদাহরণের থেকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে কিভাবে কি সমাস হচ্ছে। আমরা দেখেছি দ্বন্দ্ব সমাস কি কি ভাবে হতে পারে। আমরা দেখেছি ধরো কর্মধারয় সমাস, তার প্রকারভেদ যেগুলো দেখেছি, সেইগুলো কি কি সহজ কৌশলে আমরা সহজে বার করতে পারবো, কোনটা উপমান হবে, কোনটা উপমিত হবে, কোনটা রূপক হবে, এবং সাধারণ কর্মধারয় কি কি ভাবে হতে পারে। শুধু তাই নয়, আমরা দ্বিগু সমাসের ক্ষেত্রে দেখেছি সমাহার দ্বিগু কিংবা তদ্ধিতার্থক দ্বিগু কি কি ভাবে সহজে আমরা নির্ণয় করতে পারবো। এমনকি অব্যয়ীভাব সমাসও দেখেছি কি কি অর্থে, কি কি অর্থে, ওগুলো অব্যয়ীভাবের প্রকারভেদ নয়, কি কি অর্থে অব্যয়ীভাব সমাস হয়, কি কি অর্থে, এইগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। যখনই আমরা
একটা পরীক্ষার খাতায় একটা উদাহরণ দেখব, আমরা দেখে নেব সেটা কি অর্থে বোঝানো হচ্ছে। কি অর্থে? সেটা অভাব অর্থে, কি সেটা সীমা অর্থে, কি সেটা ক্ষুদ্র অর্থে, বা কাছে নৈকট্য কি সামীপ্য অর্থে, ইত্যাদি ইত্যাদি। আবার আমরা একেবারেই শেষের দিকে তৎপুরুষ সমাসের এটা দেখে নিয়েছি যে কিভাবে কর্ম তৎপুরুষ সহজে নির্ণয় করব উদাহরণ দেখে, কিভাবে করণ তৎপুরুষ নির্ণয় করব। এছাড়া আমরা তৎপুরুষ সমাস কি কি ভাবে হতে পারে, অধিকরণ, অপাদান, নিমিত্ত, ক্রিয়া বিশেষণ, এবং যেটা আমরা বারবার বলেছি ক্রিয়া বিশেষণ যখন এখানে একটা কথা যোগ হবে আদ, কথাটা যোগ, আধ ফোটা, আধ পাকা, আবার না যখন অসম্ভব, অনাবৃত, ঠিক আছে। অর্থাৎ এইভাবে সহজে কিভাবে, কি উপায়ে, কি কৌশল প্রয়োগ করে আমরা সমাজকে সহজে নির্ণয় করতে পারবো। আমরা বলি যে সমাজ শিখতে 6 মাস সময় লেগে যায়, তো একদমই নয়। আমরা যদি কিছু টেকনিক ফলো আপ করি, কিছু কৌশল ফলো আপ করি, তাহলে কিন্তু দেখা যাবে আমরা মোটামুটিভাবে 1 থেকে 2টো ক্লাসে কিন্তু আমরা তা শিখে নিতে পারবো। আবার বলছি, এবারে যারা নেট দিয়েছিলে, যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আর যারা হতে পারেনি তাদের জন্য আমি বলবো তাদের হতাশ হয়ে লাভ নেই বা দুঃখ করেও লাভ নেই। তোমার কাছে যে সময়টা, আপনাদের কাছে যে সময়টা আছে সেই সময়টাকে আপনারা কাজে লাগান, আপনারা আরো এগিয়ে যান। আর যদি আপনারা আমাদের ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করতে চান, আমাদের